দ্য ফোর্থ ট্রাইমেস্টার এটা এসেনশিয়াল পোস্টপার্টাম কেয়ার বিয়ন্ড ডেলিভারি, আমরা ডেলিভারির পর পর্যন্ত যা দেখছি সেটাই। তো আমরা আজকে আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা কি নিয়ে আলোচনা করব। আমরা ফোর্থ ট্রাইমেস্টার সম্পর্কে আলোচনা করব। আমার এখানে ইনভেটেড পোস্টপার্টাম কেয়ার হওয়া উচিত, ফিজিক্যাল রিকভারি, ল্যাকটেশন, মেন্টাল হেলথ, কন্ট্রাসেপশন, পোস্টপার্টাম কমপ্লিকেশন এবং সেফ মেডিকেশন হিসেবে বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করব। তো আমরা অলরেডি বলেছি যে আমরা ফোর্থ ট্রাইমেস্টার কাকে বলে। আসলে যে ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল যে চেঞ্জ হয় প্রেগন্যান্সির সময়, সেই চেঞ্জটাকে অ্যাডজাস্ট করার জন্য আসলে যে সময়টা প্রয়োজন সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার, ইউজুয়ালি এটা হচ্ছে 12 উইকস পোস্টপার্টাম। তো আমি আগে বলেছি যে এটা হার্ভে কার্প প্রথম এটা বর্ণনা করেন। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ এই সময়টাতে ম্যাটারনাল ডেথ মোস্টলি হয় এই সময়টাতে। যেমন হচ্ছে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মায়ের মৃত্যু হয় 1 থেকে 6 সপ্তাহের মধ্যে। প্রায় 20% মা মারা যায় 1 থেকে 13 থেকে 20% মা মারা যায় হচ্ছে 1 থেকে 6 দিনের মধ্যে বাচ্চা হওয়ার পরে। এবং রেস্ট অফ দ্য মা আ 6 সপ্তাহের মধ্যে 6 সপ্তাহে বাচ্চা 6 সপ্তাহের মধ্যে মারা যায় হচ্ছে প্রায় 21% মা, এবং বাকিরা মারা যায় হচ্ছে এরপরে। সুতরাং এই সময়টাতে যদি আমরা মায়েদের যে কমপ্লিকেশন এবং মায়েদের যে রিস্ক গুলাকে আইডেন্টিফাই করতে পারি, তাদেরকে যথাযথ চিকিৎসা করতে পারি, এক্ষেত্রে মায়ের যে কম আ আ মৃত্যু এবং হচ্ছে সমস্যাগুলো আমরা দূর করতে পারবো। একই সাথে বাচ্চারাও, প্রচুর বাচ্চা কিন্তু ইউনিটের পেটে মারা যায়। বাংলাদেশে সারা পৃথিবীতে প্রায় 1.25 মিলিয়ন মানুষ বাচ্চা মারা যায় হচ্ছে এই সময়টাতে। তো আমাদের যদি বাচ্চাকেও আমরা ঠিকমতো কেয়ার করতে পারি তাহলেও কিন্তু এই যে সমস্যাটা দূর হতে এই প্রবলেমটা দূর হবে। সো আমাদের যে আগে যেটা ছিল যে আমাদের সার্ভাইভালটা জরুরি, আমরা কোনোভাবে আমাদের বাচ্চা হওয়ার পরের অংশটাকে আমরা পার করতাম। কিন্তু এখন এটা এসেছে পজিটিভ পোস্টন্যাটাল এক্সপেরিয়েন্স। মানে হচ্ছে বাচ্চার মা, বাচ্চার কেয়ার গিভার্স এবং পুরা ফ্যামিলি যদি হেলথ কেয়ার প্রফেশনালদের মাধ্যমে একটা কন্টিনিউয়াস সাপোর্টিভ কেয়ার, অ্যাসুরেন্স এবং হচ্ছে যে ইনফরমেশন পায় সবসময়, যাতে তারা সেফ মনে করে, যাতে তারা যেকোনো সমস্যায় অ্যা তাদের কাছে আসতে পারে এবং তাদের প্রবলেমটাকে সলভ করতে পারে একটা ফ্লেক্সিবল হেলথ কেয়ারের মাধ্যমে, সেটাকে আমরা বলছি পজিটিভ পোস্টন্যাটাল এক্সপেরিয়েন্স। সুতরাং এই সবকিছু মিলে আসলে যখন আমরা একসাথে ইন্টিগ্রেট করতে পারবো, তখনই আমরা বলবো যে আমাদের ফোর্থ ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি যেটাকে আমরা বলছি সেটা সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন ইমিডিয়েট কেয়ার এবং ফিজিক্যাল রিকভারি, বাচ্চা হওয়ার পরপরই আমরা কি ইমিডিয়েট কেয়ার এবং ফিজিক্যাল রিকভারি করব সেটা নিয়ে সামান্য কিছু বলবো। আমরা সবই জানি। তারপরেও আমরা কিছু ব্যাপার আলোচনা, যেমন ফার্স্ট আওয়ার্স কি হবে, রেড ফ্ল্যাগস কি হবে, রিকভারি মাইলস্টোন কি হবে সে ব্যাপারে। ইমিডিয়েট কি? ইমিডিয়েট যখন আমাদের বাচ্চা হবে আমরা সবসময় আমার পেশেন্টের এবিসিডি দেখবো। অ্যাভেইলেবল ব্রিথিং, সার্কুলেশন, ডিসএবিলিটি কোনো সমস্যা আছে কিনা। যদি সবকিছু নরমাল থাকে বাচ্চা হওয়ার পরপরই আমরা তার ভাইটাল সাইন্স গুলা দেখবো একবার। ভাইটাল সাইন্স এর মধ্যে যেটা ব্লাড প্রেশার, পালস, এটা আমরা জাস্ট ইমিডিয়েট আফটার ডেলিভারি ভালোভাবে মনিটর করব। যদি সবকিছু নরমাল থাকে আফটার 6 আওয়ার্স আমরা আবার আ বাচ্চার মায়ের হচ্ছে ব্লাড প্রেশারটা চেক করব এবং ৬ ঘন্টা পরে মা প্রস্রাব করতে পারছে কিনা সমস্যা, এই জিনিসটাকে জিজ্ঞেস করব। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চা হওয়ার পরে ইউরিনারি রিটেনশন হয় বা ব্লাডার অ্যাটনি হয়। তো সেটাকে রিকভারি করার জন্য প্রস্রাব হয়েছে কিনা ৬ ঘন্টার মধ্যে এটা খুবই ইম্পোর্টেন্ট। রিটার্ন টোন দেখবো, ব্রিদিংটা চেক করব এবং প্রতিটা মানুষের জন্য আলাদা করে ফলো আপ শিডিউল করব। যেসব হাই রিস্ক প্রেগন্যান্সি আছে তাদের ক্ষেত্রে আলাদা টেইলরড একটা ডিজিটাল কেয়ার হবে। আর যেসব প্রেগন্যান্সি নরমাল প্রেগন্যান্সি কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে একটা রুটিন চেকআপ হবে। তো ফার্স্ট 24 আমরা পেশেন্টকে কখন ডিসচার্জ করব? আমরা কিন্তু 24 আওয়ার্স, বাচ্চা হওয়ার 24 আওয়ার্স এর মধ্যে, নরমাল ডেলিভারি 24 এর মধ্যে কখনো রোগীকে ডিসচার্জ করব না। আমরা 24 আওয়ার্স মনিটর করব, কি দেখব? প্রতিবার আমি 4 ঘন্টা পর দেখব ভ্যাজিনাল ব্লিডিং, টোন, ফান্ডাল হাইট, টেম্পারেচার, হার্ট রেট, ব্লাড প্রেশার, প্রস্রাব করছে কিনা এবং পেইন ম্যানেজমেন্ট। পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি দেখা যায় যে পেশেন্টের পেলভিক পেইন থাকে, এপিসিওটমি দেয়া থাকে, পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি যেটা যে সহজে এনএসআইডি দেই, কিন্তু এখানে গাইডলাইনে বলা হয়েছে পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে কোল্ড কম্প্রেশন, আইদার বরফের কুচি দেওয়ার জন্য অথবা বরফের কুচি একটা রুমালের মধ্যে পেঁচিয়ে তার লোকাল এরিয়াতে ধরার জন্য, এবং হচ্ছে সিজ বাথ, ঠান্ডা পানিতে যদি সে বাথ নেয় তাহলে তার পেইনটা কমবে। যদি এইভাবে নন ফার্মাকোলজিক্যাল ভাবে যদি তার ব্যথাটা না কমে সেক্ষেত্রে প্যারাসিটামল দেওয়া হবে, এবং তারপরে যদি না কমে সেক্ষেত্রে আমাদের এনআইসিডি দেওয়া হবে। এনআইসিডি এর মধ্যে আমাদের আইবুপ্রোফেন হচ্ছে ড্রাগ অফ চয়েস।
কারণ এটা ব্রেস্ট মিল্কে খুব একটা সিক্রেশন হয় না। নেক্সট হচ্ছে এই শিডিউল, যেটা পোস্টনেটাল কেয়ার আমাদের ডাব্লিউএইচও, সাধারণত আমরা ডাব্লিউএইচও ফলো করি পোস্টনেটাল কেয়ারের জন্য। তো 0 থেকে প্রথম আমাদের 4টা ভিজিট হবে আসলে। প্রথম ভিজিটে যেটা 0 থেকে 24 আওয়ার্স এর মধ্যে একটা ভিজিট। যদি পেশেন্ট হোম ডেলিভারি হয় বা সে ফ্যাসিলিটিসে না আসে, 24 আওয়ার্স এর মধ্যে তাকে একটা ভিজিট করতে হবে। এবং যে ফ্যাসিলিটিসতে যদি থাকে তাহলে সেখানে বাচ্চা হওয়ার পরে এবং তারপরে একবার 24 ঘন্টার মধ্যে আমি একটা ফলো আপ করবো। ফলো আপে আমি তাকে জিজ্ঞেস করবো তার ব্লিডিং কেমন, তার ব্লিডিংটা চেক করবো, ব্লাড প্রেশার, পেইনটার ব্যাপারে জিজ্ঞেস করবো, পেইনটার ম্যানেজমেন্ট করবো, সে হাঁটতে পারছে কিনা, কারণ অনেক সময় আমরা জানি যে নিউরোপ্যারালাইসিস হয় পেশেন্ট ডেলিভারির পরে, দাদার বাওয়েল মুভমেন্ট ঠিক আছে কিনা। 48 থেকে 72 ঘন্টার মধ্যে অর্থাৎ থার্ড ডেতে আমি আরেকবার জিজ্ঞেস করবো পেশেন্টের। এই সময়টা যে আমরা জানি আমরা পিউপিউরাল ব্লু হয়, তো সেক্ষেত্রে নতুন আমাদের পালস, বিপি, ব্লিডিং এর সাথে সাথে যোগ হবে যে ঠিকমতো খাওয়াতে পারছি কিনা, তার মুডে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, তার খুব খারাপ লাগে কিনা, তার উন্ড কেমন আছে সেটা আমরা চেক করব এবং তার বাওয়েল হ্যাবিট ঠিক আছে কিনা সেটা দেখবো। 7 থেকে 14 দিনের মধ্যে আমাদের থার্ড ভিজিট হবে, যেখানে আমরা যে প্রেশার যদি নরমাল থাকে তারপরেও একবার চেক করবো। যাদের প্রেশার নরমাল নাই, হাইপারটেনসিভ, তাদেরকে আমি আগেও চেক করবো, এখনও চেক করবো। সেক্ষেত্রে আমাদের যদি অবস্টেট্রিক স্ফিংক্টার ইনজুরি হয়, সেখানে 7 দিন পরে আমাদের 7 থেকে 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে আমরা আবার চেক করব। আর শুধুমাত্র ইপিসিওটমি হলে 7 থেকে 14 দিনের মধ্যে আরেকবার চেক করে আমরা পেশেন্টকে সিজ বাদ দিব। এক্ষেত্রে বলা হয় উন্ডটাকে খুব ড্রাই ক্লিন রাখতে হবে। প্রয়োজনে সাবান ইউজ করা যেতে পারে। সবসময় এটাকে ড্রাই টিস্যু দিয়ে মুছে রাখতে হবে। এবং লেস দেন 12 উইকসে আমরা কম্প্রিহেন্সিভ ভিজিট করবো। কাদের ক্ষেত্রে? যাদের ক্রনিক ডিজিজ আছে, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, অটোইমিউন ডিসঅর্ডার আছে, সেসব এবং হাইপোথাইরয়েডিজম আছে, তাদের ক্ষেত্রে আমরা সবসময় বা 12 উইকসের পরে একটা ভালো ভিজিট করব। তো সুতরাং এই হচ্ছে আমাদের ডাব্লিউএইচও ফলো আপ। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, তবে আমাদের দেশে এবং বিশ্বের সবকিছুতে সব জায়গাতেই ডাব্লিউএইচও ফলো আপটাই সবচেয়ে বেশি আমরা ধরি। হোয়াট আর দ্য রেড ফ্ল্যাগস? কি দেখে আমরা বুঝবো যে আমাদের পেশেন্টকে ইমিডিয়েট অ্যাটেনশন দিতে হবে, পেশেন্টকে ইমিডিয়েট সার্ভিস দিতে হবে এবং ওকে ভর্তি করতে হবে? হেভি ব্লিডিং, আমরা জানি 24 সপ্তাহের পর থেকে একটা সেকেন্ডারি পিপিএইচ হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে আমরা অবশ্যই, যদি হেভি ব্লিডিং হয় বা পেশেন্ট যদি ব্লিডিং হয়ে অজ্ঞান হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই পেশেন্টকে ভর্তি করতে হবে। ওয়ার্নিং সাইন যদি থাকে, প্রি এক্লাম্পসিয়া, পেশেন্টের আগে প্রেশার বেশি ছিল, সেক্ষেত্রে সিভিয়ার হেডেক থাকে, ভিজুয়াল সিমটমস, এপিগ্যাস্ট্রিক পেইন এবং অনেক প্রেশার থাকে, সেক্ষেত্রে ভর্তি করতে হবে। পিউপুলার সেপসিস, অর্থাৎ যদি জ্বর, ফাউল স্মেলিং লোকিয়া, উন্ড ডিসচার্জ থাকে, টেনারাস থাকে, সেক্ষেত্রে ভর্তি করতে হবে। পালমোনারি এম্বোলিজমের যেসব ফিচার্স গুলো আছে, যেমন হঠাৎ করে রেসপিরেটরি ডিস্ট্রেস, চেস্ট পেইন, তার আগে থেকে যে কোনো ইউনিটাল রেক সোয়েলিং যদি থাকে, সেক্ষেত্রে আমাদেরকে পেশেন্টকে এমফাসিস দিতে হবে। এবং যদি উন্ড ডেসেন্স থাকে, সাথে সাথে যেমন সিভিয়ার পেইন থাকে, ফিটাল ইনকনটিনেন্স, যেমন এপিসোডমি উন্ড দেখা যায় অনেক সময় ইনফেকশন হয়ে সেটা ডেসেন্স হয়ে গেল, সেক্ষেত্রে দেখা যায় স্ফিংক্টার ইনজুরি হয়ে ফিটাল ইনকনটিনেন্স হতে পারে, উন্ড ব্রেকডাউন হতে পারে, সেক্ষেত্রে আমাদের স্পেশাল এমফাসিস দিয়ে পেশেন্টকে ভর্তি করতে। এই রেড ফ্ল্যাগ আমাদেরকে সব পেশেন্টকে যখন আমরা ডিসচার্জ করবো হাসপাতাল থেকে একদিন পরে, তখন প্রতিটা পেশেন্টকে আমাকে খুব ভালো করে এই রেড ফ্ল্যাগ গুলো বলতে হবে এবং প্রিফারেবলি আমরা কন্ট্যাক্ট নাম্বার দিব, হাসপাতাল কন্ট্যাক্ট নাম্বার, যাতে তারা যোগাযোগ করতে পারে। আসলে ওই যে আমরা বললাম পজিটিভ পোস্টনাটাল এক্সপিরিয়েন্স, সেখানে কিন্তু আমাদের বলা হয় যে কন্টিনিউয়াস সাপোর্ট দিতে হবে পেশেন্টকে। কন্টিনিউয়াস আমরা পেশেন্টকে সাপোর্ট দিব যেন তারা কোনো সমস্যায় হাসপাতালে যোগাযোগ করতে পারে বা হাসপাতালে যে কোনো একটা অ্যাডমিশন বা সাপোর্টিভ কেয়ার পেতে পারে। এই হচ্ছে আমাদের রেড ফ্ল্যাগ গুলো ছিল। এখন আমরা খুব কমন জিনিস নিয়ে আলোচনা, আমরা জানি যে আমাদের ইউটেরাইন ইনভলিউশন আমরা বারবার পড়ছি, তারপর আমরা বলবো যে ইউটেরাইন ইনভলিউশন আমরা কখন ইউজুয়ালি যখন নর্মাল ডেলিভারি হবে তখন ন্যাচারাল ওয়েতে হবে, জাস্ট ডেলিভারি পরপর 13.5 সেন্টিমিটার সিম্ফাসিস পিউবিসের উপরে থাকবে, অথবা অর্থাৎ আম্বেলিকাস এবং সিম্ফাসিস পিউবিসের মাঝখানে থাকবে। তারপরে 12 ঘন্টা পরে সেটা উপরে উঠবে, একটু আম্বেলিকাস পর্যন্ত থাকবে। এখানে 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত তারা উপরে থাকতে পারে, তারপরে 1 থেকে 1.25 সেন্টিমিটার পার ডে করে সে কমতে থাকবে। আসলে তারপরে 14 দিন পরে এটা কমতে কমতে এক সময় এট দ্য এন্ড অফ 1 মান্থ এটা একটা পেলভিক অর্গান হয়ে যাবে। আর কোনো কোনো ক্ষেত্রে যদি ইনফেকশন থাকে বা কোনো ডেলিভারি কমপ্লিকেশন থাকে, ইভেন যদি যদি সিজারিয়ান সেকশন থাকে, সেক্ষেত্রে কিন্তু সাবইনভলিউশন হতে পারে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। লোকিয়া লোকিয়া সম্পর্কে আমরা জানি যে আমরা 3 ধরনের লোকিয়া আছে। লোকিয়া রুব্রা তো প্রথম 4 দিন, তারপর 4 দিন এবং শেষে অ্যালবা, লোকিয়া রুব্রা, লোকিয়া সেরোসা এবং লোকিয়া অ্যালবা। এভাবে করে আমরা দেখবো। যদি সাধারণত লোকিয়াটা 21 দিনের মধ্যেই বন্ধ হয়ে যায়, ইউজুয়ালি 15 দিনের মধ্যে বন্ধ হয়, তবে 21 দিন পর্যন্ত হতে পারে। তবে 21 দিনের পরে যদি কখনো
এটা এক্সটেন্ড করে, অথবা ফাউল স্মেল হয়, অথবা চুলকায়, অথবা সাথে পেট ব্যথা হয় এবং জ্বর আসে, তাহলে অবশ্যই এটাকে এমফেসিস দিতে হবে, পেশেন্টকে সঙ্গে সঙ্গে আমাদের দেখতে হবে। এবং অন্যান্য জিনিসগুলা প্রতিবার আসলেই যত আমরা পোস্টনাটাল ফলো আপে পেশেন্ট আসবে, প্রতিবার আমরা জিজ্ঞেস করবো তার জ্বর আছে কিনা, তার হেমোরেজ আছে কিনা, তার চেক করে দেবো তার সাবইনভলিউশন আছে কিনা, সাইন্স অফ এন্ডোমেট্রিয়াইটিস আছে কিনা, সেগুলো আমরা দেখবো। পেলভিক ফ্লোর রিহ্যাবিলিটেশন আমরা আগে জানতাম যে বাচ্চা হওয়ার পরপরই সবাইকে আসলে এক্সারসাইজ করতে হবে, পেলভিক ফ্লোর এক্সারসাইজ করতে হবে। এটা বেসিক্যালি পেলভিক ফ্লোর এক্সারসাইজ মানে লেভেটার আনাই মাসল যে আছে তাকে স্ট্রেংথেনিং করা। কিন্তু এখন নতুন গাইডলাইনে বলছে যে না, সবার জন্য আসলে পেলভিক ফ্লোর এক্সারসাইজ না। যেসব পেশেন্টের প্রোলাপসের রিস্ক থাকবে, যাদের মাল্টিপল প্রেগন্যান্সি হবে, বা যেসব পেশেন্টের ক্ষেত্রে তার আগে অনেকগুলো বাচ্চা আছে, এসব পেশেন্টের ক্ষেত্রে যাদের প্রোলাপসের রিস্ক আছে, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে পেলভিক ফ্লোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ, অথবা বলা হচ্ছে যাদের ইপিসিওটমি আছে তাদের ক্ষেত্রে 2 সপ্তাহ পর থেকে পেলভিক ফ্লোর এক্সারসাইজ করতে হবে। তবে এখানে বলা হচ্ছে পেলভিক ফ্লোর এক্সারসাইজের চাইতে বেশি মানে এমফাসিস দেওয়া হয়েছে যে অ্যাবডোমিনাল মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ। অ্যাবডোমিনাল মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করলে আলটিমেটলি তার সব সব এখানে ইনভলিউশনও তাকে হেল্প করবে এবং তার নরমাল অ্যাক্টিভিটিটাকে খুব সহজে রিগেইন করবে। তবে সব পেশেন্টকেই বলা হচ্ছে সিজারিয়ান সেকশন বলা হচ্ছে যে হেভি ওয়েট লিফটিং বা ভিগারাস এক্সারসাইজ না করতে। তবে কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যারা অ্যাথলেট বা যারা আগে থেকেই খুব ভালো এক্সারসাইজ করতো, তাদের ক্ষেত্রে বাচ্চা হওয়ার নরমাল ডেলিভারি হওয়ার 2 সপ্তাহ পরে সে আবার আগের ফর্মে ফিরে যেতে পারে। ভিটি রিস্ক আসলে এটা আমরা আরসিটি গাইডলাইনে বারবার ভিটি রিস্কের কথা বলা হয়েছে। আমাদের দেশে সাধারণত ভিটি কম দেখে আমরা, বা অথবা আমাদের হয়তোবা রিসার্চ নাই দেখে আমরা বলতে পারছি না। তারা প্রতিটা পেশেন্টকে ভিটি রিস্ক অ্যাসেস করে, অ্যাসেস করার পরে পেশেন্টদেরকে লো মোলিকুলার ওয়েট হেপারিন দেয়। তো আমাদের অটোইমিউন ডিসঅর্ডার গুলোতে দেয়। এইসব ক্ষেত্রে যেসব পেশেন্ট আগে থেকে লো মোলিকুলার ওয়েট হেপারিন পাচ্ছে, বা অনেক ওবেস পেশেন্ট আছে যাদের হচ্ছে রেনাল ডিজিজ আছে, অনেক বেশি প্রোটিন যাচ্ছে, 3 গ্রামের বেশি প্রোটিন যাচ্ছে, তাদের ক্ষেত্রে বাচ্চা হওয়ার পরও প্রায় 10 থেকে 1.5 মাস পর্যন্ত আমরা কিন্তু লো মোলিকুলার ওয়েট হেপারিন দিয়ে থাকি। এখন পেরিনিয়াল কেয়ার আমরা কিভাবে করব? আমরা সাধারণত দেখা যাচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রি যদি পেরিনিয়ালটা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এটা ভালো হয়ে যায়, এবং এই 2-3 সপ্তাহে ফলো আপ করার পরে এটা অলমোস্ট কমপ্লিটলি ভালো হয়ে যায়। এবং থার্ড এবং ফোর্থ ডিগ্রি পেরিনিয়াল টিয়ার যেটা আছে, অবস্টেট্রিক অ্যানাল স্ফিংটার ইনজুরি, যেটাকে সেটা বলা হচ্ছে যে নরমাল গাইনোকোলজিস্ট অথবা ইউরোগাইনোকোলজিস্টে রেফার করতে হবে 12 উইকস পরে। সিজারিয়ান সেকশন উন্ড যখন কেউ নিয়ে আসবে, তখন আমরা এটা সেরোমা আছে কিনা, হেমাটোমা আছে কিনা, উন্ড ডিএসিস আছে কিনা, এটা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমরা চেক করব। প্রত্যেকটা উন্ড, সেটা পেলভিক হোক বা সিজারিয়ান সেকশন হোক, এটাকে ড্রাই রাখতে হবে, সাবান দিয়ে ধুতে হবে, এবং এটাকে একদম পরিষ্কার রাখতে হবে সবসময়, এবং সবসময় ড্রাই করে রাখতে হবে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে অয়েনমেন্টের বদলে আমরা লিকুইড যে সলিউশন গুলো আছে এগুলো আমরা প্রিফার করতে পারি। এখন অ্যাক্টিভিটি এবং এক্সারসাইজ আমরা কখন কি করব, পেশেন্টদেরকে কখন আমরা এক্সারসাইজ এবং অ্যাক্টিভিটি আমাদের পেশেন্টদের কি হবে। তো আমাদের এখানে বলা হচ্ছে যে বাচ্চা হওয়ার পরে যে 2 দিন পর থেকে নরমাল ফিজিওলজিক্যাল ইনভলিউশন যখন শুরু হয়ে যাবে, তারপর থেকে পেশেন্টদের নরমাল অ্যাক্টিভিটিস শুরু করতে হবে। এবং 1 সপ্তাহ পর থেকে নরমাল হচ্ছে এক্সারসাইজ গুলো, হাঁটা চলা, যেগুলা বলছে যে নন ওয়েট বিয়ারিং লাইট এক্সারসাইজ যেগুলো, সেগুলো করতে হবে, হাঁটা চলা করতে হবে 150 মিনিট, 150 মিনিট পার উইক, অর্থাৎ দিনে আমাকে 20 থেকে 25 মিনিট হাঁটতে হবে। কারণ বলা হচ্ছে যত তাড়াতাড়ি সে এটা হাঁটা চলা শুরু করবে, তত তাড়াতাড়ি তার উন্ড হিলিং হবে, তত তাড়াতাড়ি নরমাল তার মেন্টাল স্ট্রেস গুলো কমে যাবে, এবং সে অ্যাক্টিভ থাকলে তার অন্যান্য কমপ্লিকেশন গুলো কম হয়। সুতরাং রিসার্চ অনুযায়ী সবাইকে এখন বলা হচ্ছে যে আর্লি রিজার্ভেশন অ্যাক্টিভিটি, এবং আগে যেটা বলা হতো যে সিজারের পর শুয়ে বসে থাকা বা এরকম, এখন বলা হচ্ছে যে সময়টা শুয়ে বসে থাকে সেটা তার লেজার পিরিয়ড করার জন্য, যাতে তার মন খারাপ না থাকে। এবং কিছু কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সে বসেও করতে পারে, যদি সে হাঁটতে না চায় সে বসেও করতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মুভমেন্ট আছে, এই যে আমরা পেলভিক এক্সারসাইজ গুলো দেখা যাচ্ছে এই ছবিটার মধ্যে, এই ছবির মধ্যে যেগুলো, এটা আসলে এটা অ্যাবডোমিনাল মাসল স্ট্রেংথেনিং এক্সারসাইজও আছে এবং পেলভিক এক্সারসাইজও আছে। তো এগুলাকে সবসময় বলা হয় যে এগুলা করার জন্য, যাতে সে নরমাল ফিজিওলজিক্যাল প্রসেসে, নরমাল যে আগের প্রি প্রেগন্যান্সি স্টেটে খুব দ্রুত সে যেতে পারে। এখন আমরা কি ইন্টারভেনশন দিব, স্ক্রিনিং এবং টার্গেটেড ইন্টারভেনশন কি হবে?
দেখা যাচ্ছে কন্টেক্সট স্পেসিফিক ইন্টারভেনশন কিছু আছে, যেমন হচ্ছে যে এখানে আমরা আসলে যেগুলা করি না বাংলাদেশে, কিন্তু WHO কিছু বলেছে, যেমন এইচআইভি, ওরা বলেছে যেসব জায়গায় এইচআইভি বেশি তাদেরকে বলেছে যে এইচআইভি স্ক্রিনিং করতে, বা যাদের প্রেগনেন্সিতে এইচআইভি স্ক্রিনিং করা হয় নাই, বাচ্চা হওয়ার পরে এইচআইভি স্ক্রিনিং করার জন্য, এবং যারা সাসপেক্টেড এইচআইভি হতে পারে তাদেরকে টেনোফেভির দিতে বলেছে। যাদের টিউবারকুলোসিস প্রন যেসব দেশগুলা, যাদের টিউবারকুলোসিস প্রিভ্যালেন্স 0.5% বেশি, আমাদের দেশে প্রিভ্যালেন্স হচ্ছে 0.2% মতো। কিন্তু যেসব পেশেন্টরা কন্টাক্ট উইথ টিবি পেশেন্ট আছে, বা মায়ের টিবি হয়েছিল, বা তারা ক্লোজ কন্টাক্ট টিবি আছে, সেসব পেশেন্টদের ক্ষেত্রে নিউনেটাল এবং ম্যাটারনাল কিন্তু টিবি স্ক্রিনিং করতে বলেছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে সিমটমস, স্পুটাম এবং হচ্ছে তার চেস্ট এক্সরে দিয়ে করতে বলা হয়েছে। এখানে আরো কিছু আছে যেটা হয়তো বা এখানে বলা হয়নি, আমি বলছি সেটা এন্ড হেলমিন্থ প্রোফাইলেক্সিস। পেশেন্ট, যেসব পেশেন্ট জায়গায় হচ্ছে যে 20% এর বেশি হচ্ছে হেলমিন্থিক থাকে, ম্যানিফেস্টেশন থাকে, সেসব জায়গায় এন্টি হেলমিন্থিক মেবেন্ডাজোল এবং অ্যালবেন্ডাজোল সিঙ্গেল ডোজ দিতে বলা হয়েছে পোস্টপার্টাম পিরিয়ডে। এবং কোনো মাকে, বাচ্চা যাদের লো ভিটামিন ডি আছে, রুটিনলি দিতে বলা হয় না। যাদের ভিটামিন ডি লো লো আছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র বাচ্চা হওয়ার পরে ভিটামিন ডি দিতে বলা হয়েছে। এবং রুটিনলি আমরা আমাদের দেশে যেটা প্রচলিত, যে ভিটামিন এ ক্যাপসুল দেই 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, এটা WHO বলেছে না দেওয়ার জন্য। শুধুমাত্র যাদের রেটিনল মানে কনসেন্ট্রেশন, সেরাম রেটিনল কনসেন্ট্রেশন 0.7 মাইক্রোমোল পার লিটারের কম, অর্থাৎ ডিফিসিট, তাদের ক্ষেত্রে বাচ্চাদেরকে 50,000 ওরালি খেতে বলা হয়েছে। সুতরাং এই দুটা আমাদের মনে হয় যে এন্টি হেলমিন্থ, ভিটামিন ডি এবং রেটিনল, ভিটামিন এর ক্ষেত্রে আমরা মনে হয় আমাদের গাইডলাইন গুলোকে একটু আপডেট করতে পারি। এসইউজি এবং আরসিউজিতে হাইপারটেনশনের গাইডলাইন আছে, থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশনের জন্য আছে, থাইরয়েড ডিসঅর্ডার। এটা হচ্ছে শুধুমাত্র ডিজিজ স্পেসিফিক এবং হাই রিস্ক প্রেগন্যান্সির জন্য, কিন্তু বাকিদের জন্য আসলে বলা হয়নি। এখন আর কিছু রুটিন ইভ্যালুয়েশন আছে, যেমন হচ্ছে যে পেরিনিয়াল উন্ড হিলিং, ফেটিক আছে কিনা, অ্যানিমিয়াটা, যেমন আমাদের পাশের দেশে আরসিওজিতে ওরা অ্যানিমিয়াটাকে, ওদের দেশে যেহেতু অ্যানিমিয়া প্রিভেলেন্ট বেশি, ওরা সবসময় পেশেন্টকে প্রতিটা ট্রাইমেস্টার, প্রতিটা বাচ্চা হওয়ার পরে 1 মাস পরে আবার তারা কিন্তু সিবিসি করে অ্যানিমিয়া স্ক্রিনিং করছে, অ্যানিমিয়ার ইন্টারভেনশন যাচ্ছে। আমরা এটাও কিন্তু আমাদের এখানে আনতে পারি। তো সুতরাং সাবসিকুয়েন্ট কন্টাক্টে আমাদের সব পেশেন্টকে, যাদের বাউল ব্লাডার ঠিক আছে কিনা, তার পেরিনিয়াল উন্ডে কোনো সমস্যা আছে কিনা, মুড এবং ফ্যামিলি এনভায়রনমেন্ট সম্পর্কে বলতে জিজ্ঞেস করতে হবে, তার ফ্যাটিক, অ্যানিমিয়েশন, ব্রেস্ট হিলিং, ব্রেস্ট কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসগুলোকে আমাকে জানতে হবে। এখন ল্যাকটেশন আর নিউবর্ন কেয়ার, what are the common problems and newborn essentials। আমরা জানি আমাদের বাচ্চা হওয়ার পরপরই বাচ্চাকে মায়ের বুকে দিতে হবে উইদিন 1 আওয়ার। যত তাড়াতাড়ি দিবে তত তাড়াতাড়ি মিল্ক ডাউন হবে, এবং বাচ্চা দুধ ভালো পাবে এবং ভালোভাবে দুধ আসবে। তো এক্ষেত্রে অবশ্যই তাকে আনটিল 6 মান্থস পর্যন্ত তাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে হবে। সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে বাচ্চাকে 2 ঘন্টার মধ্যে ব্রেস্ট ফিডিং দিতে হবে, যতক্ষণ পর্যন্ত মাদার স্টেবল হবে সে পর্যন্ত ওয়েট করা যেতে পারে। আমরা জানি ল্যাক্টোজেনেসিস কি হয়, যখনই এটার একটা প্রসেস গুলা, যেখানে কিছু বলা হয়েছে হরমোনাল ফিডব্যাক আমাদের কি হবে, এইদিকে যাচ্ছি না, অনেকটা ফিজিওলজি যেটা আছে সেটাই। এখন আমরা দেখবো যে খুব কমন ব্রেস্ট প্রবলেম গুলা কি কি হচ্ছে: ব্রেস্ট এনগর্জমেন্ট, নিপল ট্রমা, ইনফেক্টিভ অথবা নন ইনফেক্টিভ মাস্টাইটিস এবং লো মিল্ক প্রোডাকশন। এনগর্জমেন্ট হচ্ছে বাচ্চা হওয়ার পরে, যখন বাচ্চা যদি ঠিক মতো খেতে না পারে, বা অতিরিক্ত ব্রেস্ট মিল্ক আসার জন্য যখন মিল্কটা এনগর্জ হয়ে যাবে, ডিফিকাল্টি ইন ফিডিং হবে, বাট নো সাইন্স অফ ইনফ্লামেশন, সেটাকে আমরা বলবো এনগর্জমেন্ট। চিকিৎসাটা হচ্ছে সব মানে অ্যাটাচমেন্ট এন্ড পজিশনিং, খুব ভালো করে বাচ্চাকে অ্যাটাচমেন্ট এবং পজিশনে রাখতে হবে। তাকে অ্যাটাচমেন্ট এবং পজিশন থাকার পরে আস্তে আস্তে জেন্টাল ব্রেস্ট মেসেজ করে করে তাকে খাওয়াতে হবে। খাওয়ানোর আগে পেশেন্টকে লিকুইড খাবার গ্রহণ করতে হবে, এবং অল্টারনেটিভ হট এবং কোল্ড মেসেজের মাধ্যমে পেশেন্টকে দুধ ব্রেস্ট ফিড করতে হবে। যদি বেশি ব্যথা হয় সেক্ষেত্রে শুধু প্যারাসিটামল অথবা ম্যাক্সিমাম আইবুপ্রোফেন আমরা দিতে পারি। নিপল ট্রমা আমরা জানি, যদি এটা মেইনলি হয় পজিশন এন্ড অ্যাটাচমেন্টের সমস্যার জন্য, তো সেক্ষেত্রে আমরা আগে যেটা বলতাম যে বুকের দুধটাই আমরা বের করে লাগাতে পারি, এবং এখানে যদি ব্রেস্টটা বেশি সোরনেস হয়ে গেলে সে ক্র্যাক নিপল, যেটা এখন বলছে যে মিউকুলেশন টাইপের অয়েন্টমেন্ট আমরা লাগাতে পারি বাচ্চার দুধ খাওয়ার পরে। সুতরাং নেক্সট ইয়ার আগে বাচ্চাকে আবার সেটা আবার ধুয়ে নিতে হবে। মাস্টাইটিস এর কথা বলছে যে একটা নন ইনফেক্টিভ মাস্টাইটিস, একটা ইনফেক্টিভ মাস্টাইটিস। মিল্ক এনগর্জমেন্টের সাথে
যদি এর কোনো ইনফ্লামেশন সাইন্স থাকে, ট্রেড মাস্টাইটিস, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা নন ইনফেক্টিভ মাস্টাইটিস হয়। সেটা হচ্ছে যে ব্রেস্ট মিল্কের যে ডাক্ট বন্ধ হয়ে গিয়ে যখন দুধটা জমা হয় সেখান থেকে ইনফ্লামেশন হয়ে এটা হয়। এখানে কোনো প্রথম নন ইনফেক্টিভ এর ক্ষেত্রে কোনো ওষুধ দেওয়া যাবে না। শুধুমাত্র এই ব্রেস্ট এনলার্জমেন্ট এর মতোই হচ্ছে অ্যানালজেসিক এবং হচ্ছে অন্যান্য প্রসিডিউর গুলো মেইনটেইন করতে হবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে ফ্লুক্লোক্সাসিন, মানে ইনফেক্টিভ মাস্টাইটিস হয় সেক্ষেত্রে ফ্লুক্লোক্সাসিন এবং অন্যান্য অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে, যেটা ওই কনটেক্সটে জন্য স্পেসিফিক। এবং যদি কোনো মা দুধ বাচ্চা বলে যে মারা, এটা খুবই কমন প্রবলেম, মারা বলে যে বাচ্চা দুধ পাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই বলতে হবে যে কোলোস্ট্রাম প্রথম 2 দিন থাকবে, 3 দিন থেকে দুধ নামবে। সুতরাং এটা যেন প্রতিটা মাকে ভালো করে বোঝানো হয়। এবং হচ্ছে যে আর কি কিছু কিছু কারণে দুধ নাও আসতে পারে, যেমন হাইপোথাইরয়েডিজম, রিজেন্ট প্লাসেন্টাল বিটস, শিহান সিনড্রোম, এসব কারণেও কিন্তু দুধ নাও আসতে পারে। তো সুতরাং আহ এক্ষেত্রে আমরা যেটা করব যে দুধ না আসলে, দুধ আসছে না যদি শুনি, তাহলে সেক্ষেত্রে আমরা ইভালুয়েশন করবো যে কেন আসছে না। তার হ্যাঁ, আগে মা কি দুধ পাচ্ছে নাকি পাচ্ছে না সেটা ক্যালকুলেশন করতে হবে। আমরা মাকে জিজ্ঞেস করবো যে আপনার বাচ্চা প্রস্রাব করে কয়বার। সে যদি 6 বার প্রস্রাব করবে আমরা ভাববো যে না, হ্যাঁ সে দুধ পাচ্ছে। এবং দুধ খাওয়ানোর ব্যাপারটা, দুধের কম্পোজিশন কিন্তু ডিফারেন্স থাকে, যেমন হচ্ছে প্রথম অংশ থাকে ফোর মিল্ক, পরে থাকে হাইন মিল্ক। ফোর মিল্কটা থাকে পাতলা, সেখানে হচ্ছে যে প্রোটিন বেশি থাকে, ফ্যাট কম থাকে এবং প্রচুর পরিমাণে পানি থাকে। এবং হাইন মিল্কে ফ্যাট গ্লোবুলাস বেশি থাকে, প্রোটিন খুব হাই কনসেন্ট্রেশনে থাকে এবং অন্যান্য ইমিউনোগ্লোবুলিনস বেশি থাকে। সুতরাং একটা পেশেন্টকে আমরা বলবো বাচ্চা হওয়ার পরে 2 থেকে 3 ঘন্টা পর পর একটা বুক খালি করে খাওয়াবে, আরেকবার একটা বুক খালি করে খাওয়াবে। তাহলে বাচ্চার ঘন ঘন, যদি সে 2টা বুকই খাওয়ায় তাহলে তার পানির পরিমাণটা বেশি যাবে। বাচ্চা ঘন ঘন প্রস্রাব করবে কিন্তু তার পেট ভরবে না, বারবার সে কান্নাকাটি করবে। কিন্তু যদি আমরা পুরো বুকটা ভালোভাবে খাওয়ানো হয় তাহলে তার পেটে থাকবে এবং তার নিউট্রিশনটা সে ঠিক মতো পাবে। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে জি কি আপা, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। আপা জি শোনা আপা, শোনা যাচ্ছে। এত চুপ তো, আমি ভাবলাম হ্যাঁ যে শোনা যাচ্ছে। যাচ্ছে কিনা। আচ্ছা, তো সেক্ষেত্রে না না আমাদের শুনতে। পেশেন্টকে সেজন্য আমাদের পেশেন্টকে আসলে সেভাবে আমাকে বলতে হবে যে আসলে দুধ পাচ্ছে না, এই কথাটা রিভলিউশনটা খুবই জরুরি। কারণ দুধ পাচ্ছে না বলার সঙ্গে সঙ্গে, বাচ্চা কান্নার সঙ্গে সঙ্গেই দেখা যাবে যে যারা রিলেটিভস আছে তারা পেশেন্টকে অন্য একটা, বাচ্চাটাকে অন্য একটা খাবার দিয়ে দিচ্ছে, অথবা একটা ফিডার ধরে দিচ্ছে। পেশেন্ট তখন, বাচ্চা তখন আর নিপল রিজেকশন করছে, মাকে খাচ্ছে না। সুতরাং প্রথম দিকে আমার এখানে বলা হচ্ছে যে প্রেগনেন্সির সময়, প্রি ডেলিভারিতেই তাকে আমরা পেশেন্টের রিলেটিভস এবং পার্টনার সহ আমরা কাউন্সিলিং করতে হবে যে ব্রেস্ট মিল্কের ফিজিওলজি এবং তাকে খাওয়ালে কি হবে এবং তার উপকারিতা এবং কিভাবে খাওয়াতে হবে, খুবই ভালোভাবে এটা বোঝাতে হবে। এবং ট্রেইনড কেয়ার গিভার্স ফর এক্সপ্রেসিং ব্রেস্ট মিল্ক এবং ব্রেস্ট ফিডিং ম্যানেজমেন্ট, এটা খুব ভালোভাবে করতে হবে। এখানে বলা হচ্ছে যে একটা খুব ভালো একটা সাপোর্ট সিস্টেম তৈরি করতে হবে মায়েদের জন্য। আসলে আমরা যদি ভালো সাপোর্ট সিস্টেম তৈরি না করতে পারি, আমরা কিন্তু কখনোই আমাদের দেশের পোস্টনাটাল কেয়ারকে কখনো ইমপ্রুভ করতে পারবো না। সুতরাং তারপরেও যদি দুধ না আসছে, মা বলছে না দুধ আসছে না, সেক্ষেত্রে দেখবো তার মেন্টাল কোনো সমস্যা আছে কিনা, তার কোনো স্ট্রেস আছে কিনা। স্ট্রেস কিন্তু প্রোডাক্টিনকে হ্যাম্পার করবে, যার ফলে সে দুধ আসবে না। এবং তার হচ্ছে যে হাইপো কোনো থাইরয়েড ডিসঅর্ডার ছিল কিনা, সেক্ষেত্রে আমরা সেটা ইভ্যালুয়েশন করবো। এবং অন্য কোনো সমস্যা আছে কিনা, পিপিএইচ এর জন্য তার আবার শিয়ান হলো কিনা। তো মিল্ক আসছে না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এটা ইভ্যালুয়েশন এবং সলভ করাটা খুবই খুবই জরুরি, বোথ ফর দ্য মাদার অ্যান্ড দ্য বেবি। এসেনশিয়াল নিউবর্ন প্র্যাকটিসেস আমরা কি করি? নিউবর্ন রিসাসিটেশন করি আমরা বাচ্চা হওয়ার পরে। যে এটা রিসাসিটেশন আসলে বলার কিছু না, আমরা হেল্পিং বেবিজ ব্রেথ আমরা অনেক সবাই করেছি। কিভাবে করা হয়? কিপ দ্য মেইন হচ্ছে যে কিপ দ্য বেবি ওয়ার্ম, কোনো জেন্টাল মেসেজ, কিপ দ্য বেবি ওয়ার্ম অ্যান্ড ড্রাই, এটাই তো হচ্ছে মেইন যে প্রসিডিউর আছে। তারপরে আমরা কি করবো? পেশেন্টকে সবসময় ওয়ার্ম রাখবো। আমরা বলি যে পেশেন্ট কিভাবে ওয়ার্ম রাখবো? আমরা যে কাপড়টা পরছি সেই কাপড়ের চাইতে 1 থেকে 2টা কাপড় বাচ্চা বেশি পরবে এবং তার মাথাটা ঢেকে থাকবে। মাথার কপাল পর্যন্ত বাচ্চাকে ঢেকে রাখা হবে। এবং আমরা যে কাপড় পরছি তার থেকে 1 থেকে 2টা কাপড় বাচ্চাকে, যাতে তার গা থেকে, যেহেতু বাচ্চাদের যে স্কিনটা একটু পারমিয়েবল, সহজেই নষ্ট হয়, সহজেই হচ্ছে মানে হিট লস হয়। সুতরাং আমাকে এভাবে রাখতে হবে। খুবই কমন একটা প্রশ্ন যে আমরা বাচ্চাকে কখন গোসল করাবো। এটা সবসময় 24 ঘন্টা পরে, বাচ্চা হওয়ার 24 ঘন্টা পরে আমাকে বাচ্চাকে গোসল করাতে হবে। কেমন ভাবে করাতে হবে সেটাও একটা নিয়ম আছে। আমরা একটা ওয়ার্ম জায়গায় গোসল করাবো, যে যেটাতে গোসল করাবো, যে পানিটা থাকবে সেটা থাকবে ওয়ার্ম, আমাদের বডি টেম্পারেচার, খুব বেশি গরম হবে না, ঠান্ডা হবে না, আমাদের বডি টেম্পারেচারে তার বাচ্চার হচ্ছে পানিটা হবে। বাচ্চাকে অনেকক্ষণ ধরে না, খুব দ্রুত তাড়াতাড়ি গোসল করাতে হবে। গোসল করানোর পরে
সঙ্গে সঙ্গে বাচ্চাকে ড্রাই করে মায়ের স্কিন কনটাকে এবং প্রিফারেবলি অন্য যে কারো স্কিন কনটাকে রাখতে হবে যাতে সে দ্রুতই ওয়েট লস না করে এবং হিট লস না করে, এবং তাকে খুব ভালোভাবে কভার করতে হবে। সেই একইভাবে বললাম 2টা পরত কাপড় দিয়ে মাথা সহ ঢেকে। আমরা অনেকেই জানি না যে বাচ্চাকে কিভাবে শোয়াতে হবে। আসলে বাচ্চাকে শোয়াতে হবে সুপাইন পজিশনে, সোজা হয়ে শুতে হবে। সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম যেসব দেখা যাচ্ছে, যেসব বাচ্চাকে সোজা করে শোয়ানো হয় ইসের পরে, বাচ্চা হওয়ার পরে, থার্ড ট্রাইমেস্টার, ফোর্থ ট্রাইমেস্টারে, তাদের ক্ষেত্রে সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম খুব কম হয়। কারণ দেখা যাচ্ছে যে এক্ষেত্রে অ্যাসপিরেশন হতে পারে, এবং বাচ্চাকে খাওয়ানোর সময় বাচ্চার মাথা উঁচু করে খাওয়াতে হবে এবং শোয়ানোর সময় সুপাইন পজিশনে শোয়াতে হবে। তাহলে এটা এই জিনিসটা সিডস অর্থাৎ হচ্ছে সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোমটা এটা কমে যায় কট করে। এটা আমাদের দেশে খুব বেশ কিছুদিন আগে এসেছে কট কেয়ার। তো সেখানে আমাদের কর্ডটাকে ক্লিন ড্রাই রাখতে হবে এবং 7.1% ক্লোরোহেক্সিডিন আমরা এখন ইউজ করি আফটার বার্থ। পুরাটা কর্ডের উপরে আমরা পুরাটা যে বোতলটা সেটা পুরো ঢেলে দেই। এটা আমরা সবাই করি, আমরা জানি। এবং এটা হচ্ছে যে আম্বিলিকাল কর্ড ইনফেকশন অনেকখানি প্রিভেন্ট করেছে। থার্মাল কেয়ার আমরা বারবার বলছি, বাচ্চাকে খুব ওয়ার্ম রাখতে হবে, বাচ্চাকে একদম কাছে রাখতে হবে এবং বাচ্চার সাথে মাকে থাকতে হবে। এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং কোনো তুলনা নাই। বাচ্চাকে যদি আমরা ভালো রাখতে চাই, তার যদি চাইল্ডহুড অ্যাজমা, ওবেসিটি, ডায়াবেটিস এগুলা প্রিভেন্ট করতে চাই, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং এর কোনো তুলনা হতে পারে না, কারণ এটা একেবারে অসাধারণ একটা জিনিস। তো প্রতিটা মাকেই প্রেগনেন্সির সময় কাউন্সিলিং করতে হবে যে তাকে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং করতে হবে, এটাকে তাকে মাইন্ডসেট আপ করতে হবে। এবং শুধু আমার কাছে মনে হয় আমাদের দেশে যারা আমরা প্র্যাকটিস করি, শুধু মা না, মায়ের সাথে যারা কেয়ার গিভার আছে তাদের এবং হাজবেন্ড আছে তাদেরকে কাউন্সিলিং করা বেশি জরুরি, যে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং ইজ এ মাস্ট। এবং ইউনিভার্সাল স্ক্রিনিং এর ক্ষেত্রে বাচ্চাকে আমরা কি করব, ডেঞ্জার সাইন গুলো আমরা দেখবো, এবং হচ্ছে যে কি কি, যেমন এভরি ভিজিটে আমরা দেখবো যে বাচ্চা ঠিক মতো খাচ্ছে কিনা, তার বাচ্চার কোনো কনভার্সন আছে কিনা, 60 ব্রেথস পার মিনিটের বেশি আছে কিনা, চেস্ট ইন ড্রয়িং আছে কিনা, কোনো বাচ্চার ফিভার আছে কিনা। বাচ্চাদের নর্মাল টেম্পারেচার হচ্ছে 96.8 থেকে 97.7 পর্যন্ত। তো যদি 90 রেক্টাল টেম্পারেচার 99.9 পর্যন্ত হতে পারে। যদি বাচ্চার 100-র বেশি হয় সেক্ষেত্রে আমরা বলবো বাচ্চা হচ্ছে মানে ফিভার আসছে বাচ্চার। সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটাকে খুব ভালোভাবে দেখবো যে কেন বাচ্চার ফিভার আসছে, এবং আমরা রেফার করবো, নিউরোলজিস্ট কনসালটেশন নিতে হবে। আর্লি অর ডিপ জন্ডিস আছে কিনা, 24 আওয়ার্স এর মধ্যে যদি বাচ্চার জন্ডিস ডেভেলপ করে, বা 24 আওয়ার্স এর পর যদি বাচ্চা জন্ডিস ডেভেলপ করে, এবং যে কোনো সময় বাচ্চার যদি পাম এবং সোলে জন্ডিস আসে, সেই পেশেন্টকে অবশ্যই রেফার করতে হবে। এটা দিস ইজ এ ডেঞ্জার সাইন। এবং যদি বাচ্চা কখনো স্পন্টেনিয়াস মুভমেন্ট না করে, খাচ্ছে না, নড়ছে না, বেশি রেসপন্স করছে না, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খুব ভালো এমফাসিস দিতে হবে। তা এখন আমাদের দেশে যেটা আমরা করি না, আমরা ইউনিভার্সাল স্ক্রিনিং খুব কম করি। আমরা আসলে অনেকেই জানি না যে আসলে WHO অনেক আগেই 2022 সাল থেকে ইউনিভার্সাল স্ক্রিনিং, চোখ, কানের ইউনিভার্সাল হাইপারবিলিরুবিনেমিয়ার কনজেনিটাল হার্ট ডিজিজের একটা ইউনিভার্সাল স্ক্রিনিং করেছে। আই অ্যাবনর্মালিটিস বলছে বাচ্চা হওয়ার পরপরই, প্রিফারেবলি 24 আওয়ার্স এর মধ্যেই আমরা চোখটাকে আমরা টর্চ লাইট, সিম্পল ইন্সপেকশন, টর্চ দিয়ে ইন্সপেকশন করব। নিউরোলজিস্ট তার অপথলমোস্কোপ দিয়ে দেখবে চোখে যে চোখে কোনো সমস্যা আছে কিনা, এবং রেড রিফ্লেক্স টেস্ট করবে, করে দেখবে চোখে কোনো সমস্যা আছে কিনা। দিস ইজ মাস্ট। আমাদের দেশে কিন্তু বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এটা হয় এবং অনেক জায়গাতে হচ্ছে, এখন শুরু করছে। এটা একটা রুটিন টেস্ট, বিদেশে সব জায়গায় রুটিন টেস্ট করে, আমরা হয়তো বা করি না, কিন্তু আমাদেরকে করতে হবে। এটা খুবই সাধারণ একটা টেস্ট, কিন্তু বাচ্চার জন্য অনেক উপকারী। কারণ দেখা যাচ্ছে পৃথিবীর পর 1.2 মিলিয়ন বাচ্চা হচ্ছে প্রতি বছর ব্লাইন্ড থাকে, এবং এদের মেজরিটি ডেভেলপ করা হচ্ছে এই পোস্টনেটাল পিরিয়ডে, প্রিনেটাল এবং পোস্টনেটাল পিরিয়ডে। সুতরাং এই সময় যদি আমরা কোনো কিছু আগে ডিটেক্ট করতে পারি, ব্লাইন্ডনেসটা অনেকাংশে এটাকে প্রিভেন্ট করা সম্ভব। এখন আই অ্যাবনর্মালিটিস তো আমরা টার্ম ইনফ্যান্টে করছি, আর আমরা যদি পেশেন্টের যদি প্রিম্যাচুর ইনফ্যান্ট থাকে, মানে 35 উইকস এর আগে অথবা 2 কেজির কম যদি থাকে, সেখানে আমরা আরোপি রেটিনোপ্যাথি প্রিম্যাচুরিটির জন্য আলাদাভাবে আমাদের টেস্ট করতে হবে। আই হেয়ারিং ইম্পারমেন্ট, আমি আসলে এই প্রথম এখানে এটা পড়েছে যে হেয়ারিং ইম্পারমেন্ট থাকলে যে আমরা টেস্ট করতে পারি। ইউনিভার্সাল নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং, UNHS। তারপর হচ্ছে অটো অ্যাকুস্টিক ইমিশন, এবং হচ্ছে যে অটোমেটিক অডিটরি ব্রেন স্টিম রেসপন্স, এটা এই 3টা টেস্ট আসলে করা হয়। বিদেশে হচ্ছে WHO UNHS কে বেশি প্রাধান্য দিয়েছে, কিন্তু আমাদের দেশে আসলে এটা এখনো ওইভাবে চালু হয়নি। আমাদের দেশে AABR এবং OAE-টা বেশি চালু আছে। এখানে AABR-টাকে বেশি করা হয়, কারণ সেন্সরি নিউরাল ডিফারেন্স যেহেতু বেশি, সেক্ষেত্রে সেন্সরি ডিফারেন্সটা বেশিভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে।
ABR টেস্টিং এর মাধ্যমে, এবং ওই টেস্টিং এর মাধ্যমে কন্ডাক্টিভ ডেফনেস, যেটা যেমন কনজেনিটাল যদি কানে কোনো সমস্যা থাকে বা যেসব পেশেন্টদের হচ্ছে টর্চ ইনফেকশন, তাদের ক্ষেত্রে তো অবশ্যই এটা করতে হবে। আমাদের দেশে যে আই অ্যাবনর্মালিটিস এবং হিয়ারিং ইম্পারমেন্ট, এটা শুধুমাত্র হাই রিস্ক পেশেন্টদের ক্ষেত্রে করা হচ্ছে, যাদের টর্চ পজিটিভ বা যাদের মনে হচ্ছে সমস্যা, তাদের সিমটম বেসিসে করা হচ্ছে উইদিন 7 days অফ বার্থ। কিন্তু WHO বলছে প্রতিটা নিউবর্নকে অবশ্যই এই টেস্টিং করতে হবে। হাইপারবিলিরুবিনার টেস্ট, এটা হচ্ছে পারকিউটিনাস টেস্ট দিয়ে ওরা বলছে যে প্রতিটা রোগীর ডিসচার্জের পরেই বা ডিসচার্জের সময় ট্রান্সকিউটিনাস যে একটা বিলিরুবিনোমিটার আছে সেটা দিয়ে টেস্ট করতে। আনফরচুনেটলি বাংলাদেশে আমি বিএমএ তো দেখেছি এই ট্রান্সকিউটিনাস বিলিরুবিনোমিটার, বাংলাদেশে এটা করা হয় না, কারণ একটা এটার দাম হচ্ছে 8 লাখ টাকা। তো দিস ইজ নট অ্যাভেলেবল। কিন্তু রুটিনলি যে আমরা সব পেশেন্টকে দিয়ে দিচ্ছি বিলিরুবিন, সেগুলো আসলে করা হয় না কখনো। যদি মনে হয় যে কোনো পেশেন্টের জন্ডিস আছে, আহ, মুখ থেকে শরীরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে নর্মালি তো আমরা জানি ফিজিওলজিক জন্ডিস 10 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, 2 দিন থেকে শুরু হবে। কিন্তু যদি কখনো দেখা যায় যে 24 আওয়ার্স এর আগে জন্ডিস হলো, বা দেখা যাচ্ছে জন্ডিসটা প্রলং হচ্ছে, বা জন্ডিসটা দেখা যাচ্ছে আমরা পেটে বা হাতে পায়ে পাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নিউরোলজিস্টকে রেফার করে তার বিল এটা মাপতে হবে যে তার আসলে ফটোথেরাপি লাগবে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা। এক্ষেত্রে আমি উল্লেখ করতে চাই, আমরা অনেকে জানি না যে মা যদি ও পজিটিভ হয়, বাচ্চা যদি এ অথবা বি হয় বা এবি হয়, সেক্ষেত্রে এ বিও ইনকম্পাটিবিলিটি হয়। আমরা কিন্তু আরএইচ ইনকম্পাটিবিলিটি জানি, অনেকেই জানি না যে এও বি ইনকম্পাটিবিলিটির জন্য বাচ্চার কিন্তু জন্ডিস হতে পারে, 24 আওয়ার্স এর মধ্যে জন্ডিস এবং অনেক ডিপ জন্ডিস হতে পারে। সুতরাং যারা ও পজিটিভ মা আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই খুব ভালো হবে আমাদের চেক করতে হবে যে তার বাচ্চার ব্লাড গ্রুপটা কি, বাচ্চার পরপরই ব্লাড গ্রুপটা করা উচিত, এবং বাচ্চার ব্লাড গ্রুপটা করে আমাদের খেয়াল করতে হবে, স্পেশাল ভাবে তাদেরকে বলতে হবে যে যেহেতু আপনার ও পজিটিভ মা, আপনার বাচ্চার জন্ডিস হতে পারে, ছাড়ার আগে অবশ্যই তাকে খুব ভালোভাবে কাউন্সিলিং করতে হবে। কারণ বাচ্চারা আসলে যখন আমরা ছেড়ে দিই বাচ্চাটাকে, তখন বাবা মা তখনই আসে যখন বাচ্চা খাচ্ছে না বা যখন বাচ্চা প্রস্রাব করছে না, একদম খারাপ হচ্ছে তখন। তার আগ পর্যন্ত তারা কিন্তু খেয়াল করে না। অনেকে মনে করে বাচ্চা খুব সুন্দর হয়েছে হলুদ রঙের, আসলে তো তা না, বাচ্চাটা জন্ডিস হয়েছে। তো সুতরাং সেই জিনিসটা আমাকে খুব ভালো করে খেয়াল করতে হবে। কনজেনিটাল হার্ট ডিজিজ আমরা খুব ভালোভাবে, আমরা খুবই ইজি, জাস্ট বাচ্চার পটে সেতু লাগালে আমরা বলতে পারি যে কনজেনিটাল হার্ট ডিজিজ আছে কিনা এটা। আর ইউনিভার্সাল প্রতিটা বাচ্চাকে অবশ্যই ওয়েট এবং গ্রোথ চেক করতে হবে, যে প্রতি বছর ঠিক মতো বাড়ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, এই জিনিসগুলো তাকে খেয়াল করতে হবে। এনি সিঙ্গেল ডেজের সাইন যদি থাকে কোনো বাচ্চার, অবশ্যই তাকে আমাদেরকে রেফার করতে হবে। মেন্টাল হেলথ সাপোর্ট, এই মেন্টাল হেলথ এবং সাপোর্ট হচ্ছে বাংলাদেশ এবং এই উপমহাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে অবহেলিত উম, হচ্ছে অবহেলিত একটা সেক্টর। আমার পেশেন্ট আমাকে একবার বলেছে যে ম্যাডাম, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমাকে যে কষ্ট দিয়েছে আমি তাদেরকে কখনো ভুলবো না, আমাকে যে দেখে খুব ভালোভাবে ভালোবেসে তাকে আমি কখনো ভুলবো না। সুতরাং এই সময়টা এত ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মেয়ে, মায়ের ক্ষেত্রে হয়তো বা এটা বেশি দেখা যাচ্ছে যে পোস্টপার্টাম ডিপ্রেশনের হার নেপালে 30%, ইন্ডিয়াতে 29%, বাংলাদেশে 40%, 40 to 56%, এবং হচ্ছে 40 to 50%, এবং পাকিস্তান হচ্ছে অ্যাবাউট 56%। তার মানে এটা কত বেশি, এই সাবকন্টে কত বেশি হাই। এবং WHO বলেছে যে লো ইনকাম কান্ট্রিতে এটা প্রায় 19%-এর মতো, এবং হাই ইনকাম কান্ট্রিতে 13%-এর মতো। সুতরাং এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের বুঝতে হবে। এখন স্ক্রিনিং টুলটা কি, আমরা হচ্ছে যে আহ, আমরা ইপিডিএস বা পিএইচকিউ, ইপিডিএস হচ্ছে এডিনবার্গ পোস্টনাটাল ডিপ্রেশন স্কেল, এখানে 10টা কোশ্চেন আছে, সেগুলোকে বিভিন্নভাবে আমি একটু পরে দেখাবো সেটা কিভাবে করা হচ্ছে। এবং পিএইচকিউ হচ্ছে পেশেন্ট হেলথ কোশ্চেনারি, এখানে 9টা কোশ্চেন আছে। আমাদের দেশে আমরা ওজিএসবি থেকে একবার আমরা ফেরদৌসী ম্যাডাম যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন আমরা সাইকিয়াট্রিস্টদের সাথে বসে আমরা একটা মেন্টাল হেলথের একটা ইয়ে করেছিলাম, ডিজাইন করেছিলাম, যাতে আমরা কিভাবে খুব ইজিলি এদেরকে ডিটেক্ট করতে পারি। তখন কিছু কাজ হয়েছিল, তো ওটাকে গাইডলাইন হিসেবে আসে নাই, কিন্তু আমার সৌভাগ্য হয়েছে সে সময় কাজ করার জন্য। সেটা আমি দেখাবো যে আমরা কিভাবে সেটাকে ডিটেক্ট করবো। আমাদের একটা ফ্লো চার্ট ছিল, যে ফ্লো চার্টের মাধ্যমে আমরা খুব সহজেই আমরা একটা ডিপ্রেস পেশেন্টকে আইডেন্টিফাই করতে পারি। এবং স্পেকট্রাম অফ পোস্টপার্টাম ইলনেসের মধ্যে আছে ম্যাটারনাল ব্লুজ, পোস্টপার্টাম ডিপ্রেশন, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার, পোস্টপার্টাম সাইকোসিস। WHO বলছে প্রতিটা মাকে, ওরা পজিটিভ রিস্ক ফ্যাক্টরস, প্রতিটা মাকেই একবার বাচ্চা হওয়ার পর করছে, মানে 3 দিনের দিন করছে সেকেন্ড মানে ভিজিটে, যেটা 48 থেকে 72 ঘন্টার পরে প্রতিবার জিজ্ঞেস করছে। যারা স্ক্রিন পজিটিভ বলছে যে হ্যাঁ তার সমস্যা আছে, তাদেরকে অবশ্যই তারা এই যে এডিনবার্গ পোস্টপার্টাম ডিপ্রেশন স্কেলের মাধ্যমে স্কেলিং করছে। এটা ফিজিবিলিটি করা হচ্ছে যে দেশে যেরকম দরকার, যে দেশে যেরকম যেটা বেশি চলে সেইভাবে করা হয়েছে। বাংলাদেশে বাংলায় 2টা এপিডিএস এবং PH9 বাংলায় আছে, আমি একটু পরে দেখাবো। আহ, এই যে এটা হচ্ছে
এটা হচ্ছে ইপিডিএস। এটা হচ্ছে যে এডিনবার্গ পোস্টনাটাল ডিপ্রেশন স্কেল, যেখানে আমরা 1 সপ্তাহ পরে আমরা জিজ্ঞেস করছি কিছু উদাহরণ, যেমন এটা 4টা আছে, 4 নাম্বার দেওয়া হয়। হ্যাঁ, সবসময় বেশিরভাগ সময় প্রায়ই না, একেবারেই না, এসব পেশেন্ট মাকে জিজ্ঞেস করা এই কোশ্চেনগুলো, যেমন আপনি হাসতে পেরেছেন এবং হাসি তামাশা উপভোগ করতে পেরেছেন কিনা, আপনি সবকিছু থেকে আনন্দ পাচ্ছেন কিনা, এই জাতীয় যে আমি দেখাচ্ছি একটা নে জিনিসটা দেখাচ্ছি যে সবগুলা এই প্রশ্নগুলা করে করে তাকে স্কোরিং করা হয়। স্কোরিং করে তাকে মাইল্ড ডিপ্রেশন, মেজর ডিপ্রেশন এইভাবে করে ভাগ করা হয় এবং তারপরে ম্যানেজমেন্ট দেওয়া হয়। আমরা করেছিলাম পিএইচকিউ স্কেল নিয়ে। এটা হচ্ছে পিএইচকিউ, এটা হচ্ছে PHQ-9। এটা হচ্ছে পেশেন্ট হেলথ কোশ্চেন নাই। দেখেন এটা দেখেন গত 2 সপ্তাহে এটা পোস্টপার্টাম ডিপ্রেশনের জন্য আমরা ইন জেনারেলি ইউজ করছি। কাজ করতে সামান্য আগ্রহী অথবা খুশি, মন মরা ভাব, বিষাদ, এই সবগুলা যেটা 9টা কোশ্চেন আছে, এটাকে আমি একদম নয়, বেশ কয়েকদিন, মানে একদমই আমার এটা হচ্ছে না, বা মাঝে মাঝে বেশ কয়েকদিন ধরে হচ্ছে, অর্ধেকের সপ্তাহে অর্ধেকের বেশি সময় ধরে হচ্ছে, বা প্রায় প্রতিদিন আমার হচ্ছে, এইভাবে করে আমাদের আমাদের নাম্বার দিব, নাম্বার দিয়ে আমরা সরাসরি যোগ করব। এখন দেখেন সবচেয়ে লাস্টে আছে কি, এর থেকে মৃত্যুই ভালো ছিল এমন ধরনের প্রশ্ন করা খুবই খারাপ একটা কথা। যদি এরকম কিছু থাকে সেটাকে আমরা মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হিসেবে আইডেন্টিফাই করব। আচ্ছা, এখন আমরা দেখি যে এটা এডিনবার্গ পোস্টাল স্কেলে এটা আছে। এখন আমরা যেটা করেছিলাম আমি একটু দেখাচ্ছি। আমরা যেটা পিএইচকিউ স্কেলে করেছিলাম, আমরা প্রতিটা পেশেন্টকে প্রথমে জিজ্ঞেস করা হবে 5টা কোশ্চেন। 5টা কোশ্চেন জিজ্ঞেস করা হবে। 5টা কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে যে আপনি মনে করেন যে কেউ আপনার ক্ষতি করতে পারবে, মেরে ফেলতে পারে কিনা। যদি উত্তর হয় হ্যাঁ, সেই পেশেন্টকে অবশ্যই 5টা কোশ্চেন যদি কখনো উত্তর হ্যাঁ হয়, তাকে আমি সরাসরি সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাবো। আমি কোনো ম্যানেজমেন্ট দিব না। সেই 5টা কোশ্চেন হচ্ছে, আপনার কি মনে হয় যে আপনি কখন কেউ আপনার ক্ষতি করছে বা মেরে ফেলতে পারে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, যদি আপনি কি মনে করেন আপনার আপনার কি নিজে মরে যেতে ইচ্ছা করে বা বাচ্চাকে মেরে ফেলতে ইচ্ছা করে কিনা। থার্ড কোশ্চেন হচ্ছে যে আপনি কোনো গাইবে আওয়াজ শুনেন কিনা, যে কেউ শুনতে পাচ্ছেন, আপনি শুনতে পাচ্ছেন, সে আপনাকে নির্দেশনা দিচ্ছে, এরকম কিছু করে কিনা। 4 নাম্বার কোশ্চেন হচ্ছে, আপনার কি মনে হয় যে আপনি সবার থেকে বেশি বুঝেন, সবকিছু বেশি বুঝছেন, কেউ কিছু বুঝতে পারছেন না, যে আপনি সবকিছু বেশি বুঝতে পারছেন এটা। আর 5 নাম্বার হচ্ছে যে আপনি নিজের একদমই টেক কেয়ার করতে পারছেন না, আপনার খুবই খারাপ লাগে এবং আপনি সব থেকে ব্যর্থ একজন মানুষ, আপনি একেবারেই ব্যর্থ এবং আপনি কখনোই নিজেকে টেক কেয়ার করতে পারবেন না। এই প্রশ্নগুলো যদি হ্যাঁ হয়, সেক্ষেত্রে আমাকে অবশ্যই পেশেন্টকে সাইকিয়াট্রিস্টকে রেফার করতে হবে, কারণ এই 5টার উত্তরে একটা যদি হয়, এটা আমাকে বলবো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। আর বাকি যেটা আছে, সেই বাকি যে বা এই 5টা যদি কারণ না হয়, তখন আমরা চলে যাব হচ্ছে পিএইচকিউ স্কেলে। এটা পিএইচকিউ স্কেলে আমি বড় করে দেখাচ্ছি, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। স্কোর যদি 1 থেকে 9 হয়, তাহলে আমরা কমন ওয়েলবিং অ্যাডভাইস দিব যে হ্যাঁ, তার সে মোটামুটি আছে, তাকে আমরা পরে আবার স্ক্রিনিং করবো। স্কোর যদি 10 থেকে 19 হয়, আমরা যেটা পিএইচকিউ স্কেল দেখলাম, তাহলে আমরা পেশেন্টকে বিহেভিয়ার থেরাপি দিব, ইন্টারভেনশন আমাদের লাগবে, মেন্টাল হেলথ ইস্যুকে নিয়ে অ্যাড্রেস করব, ট্রেন ফিজিশিয়ানের কাছে পাঠাবো। সে ডক্টর হতে পারে, সে হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হতে পারে, সে একজন নার্স হতে পারে, যে এই হেলথ ট্রেনিং এ এক্সপার্ট। তারপরে আমরা দেখবো যে আবার তাকে রিঅ্যাসেস করব 7 দিন পরে। রিঅ্যাসেসের পরে আবার যদি স্কোর 1 থেকে 9 হয়, তাহলে আমরা তাকে বাসায় ছেড়ে দেবো, তাকে আবার যোগাযোগ করতে বলবো। যদি 10 থেকে 19 হয়, তাহলে নন ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন দেব, যেমন হচ্ছে বিহেভিয়ারাল থেরাপি দিব বা হচ্ছে সাইকোলজিক্যাল কাউন্সিলিং দিব। এবং এক্ষেত্রে খুব জরুরি হচ্ছে পার্টনার কাউন্সিলিং এবং হচ্ছে তার রিলেটিভস কাউন্সিলিং বা কেয়ার গিভার কাউন্সিলিং খুবই খুবই ইম্পর্টেন্ট। আর যদি স্কোর 20-এর বেশি হয়, বা যদি আমাদের স্কোর যদি দেখা যাচ্ছে যে 20-এর বেশি, এবং যদি ওই যে 5টা কোশ্চেনের মধ্যে যেটা বললাম এই যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার একটাও যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে আমরা সরাসরি পেশেন্টকে রেফার করবো সাইকিয়াট্রিস্টের কাছে, বাংলাদেশের মেন্টাল মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট অথবা বিএমইউ অথবা মেডিকেল কলেজে আমরা তাকে রেফার করবো। তো সুতরাং এক্ষেত্রে যারা জরুরি, আমরা ইউজারে যেটা করি, যখন আমাদের পেশেন্ট কান্নাকাটিও করছে বেশি, আমরা একটা স্টিকিং ফেজ না, যে বাচ্চা হলে তো এরকম করাই হয়, কিন্তু আমাদের উচিত, আমাদের যেহেতু পোস্টপার্টাম ডিপ্রেশনের হার এত বেশি, আমাদের উচিত কিছু রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করা। যেমন হচ্ছে যে সোশ্যাল রিস্ক ফ্যাক্টর, পেশেন্টের নিজস্ব রিস্ক ফ্যাক্টর, যেসব লো ইনকাম যারা আছে, যাদের হচ্ছে ইন্টিমেট পার্টনার ব্যালেন্স আছে, যাদের রিলেটিভসরা সাপোর্টিভ না, কেয়ার গিভার্সরা সাপোর্টিভ না, যাদের হচ্ছে লো ইনকাম, যাদের হচ্ছে হাইপোথাইরয়েডিজম আছে,
যাদের হচ্ছে ডিসেবিলিটি থাকে, যে কোনো কমপ্লিকেটেড অপারেশনের পরে ডিসেবিলিটি থাকে, যাদের হচ্ছে বাচ্চা হওয়ার পরে মারা যেতে পারে সেসব পেশেন্টদের ক্ষেত্রে, বা আগের বাচ্চা অসুস্থ বা কোনো একটা বাচ্চার সমস্যা আছে, যারা এই ধরনের ভালনারেবল যারা রোগী, তাদের ক্ষেত্রে অবশ্যই বাচ্চা হওয়ার 3 দিনের মধ্যে একবার অ্যাসেস করা জরুরি। এবং বাচ্চা হওয়ার পরে প্রতি সপ্তাহে অথবা তার যদি সিম্পটম অ্যাপিয়ার করে, এরকম করে তাকে 12 সপ্তাহ পর্যন্ত তাকে হচ্ছে মনিটর করতে হবে। এটা খুবই জরুরি। এখন আমরা দেখি ম্যাটারনাল ব্লু। এটা কি হয়, যেটা এই যে আমরা কিভাবে ডিফার করব যে কোনটা কি আসলে হচ্ছে, কোনটা ম্যাটারনাল ব্লু, কোনটা ডিপ্রেশন, কোনটা সাইকোসিস। ম্যাটারনাল ব্লু খুবই খুবই কমন। আমার মনে হয় যে আমাদের নিজেদেরও, আমার নিজেরও মনে হয় যে আমার এখন মনে হয় যে আমার ম্যাটারনাল ব্লু ছিল 50 থেকে 80% মাদার্স এর হবে, পিক হবে 3 থেকে 5 দিনের মধ্যে। মায়ের মনে হবে কান্নাকাটি করতে ইচ্ছা করবে, ভালো লাগবে না, মনে হবে যে আমি কোনো ভালো মা না, আমি বাচ্চাকে টেক কেয়ার করতে পারছি না, আমার কোনো যোগ্যতা নাই, আমার চেহারা খারাপ হয়ে গেল, আমার শরীর নষ্ট হয়ে গেল, আমি হাসতে ভুলে গেছি, আমি কাঁদতে ভুলেছি, আমি সারাক্ষণ বাচ্চাকে দেখতে চাচ্ছি, বাচ্চা কেন কান্নাকাটি করে। এই যে একটা গিল্টি ফিলিংস, এই যে নতুন মায়ের যে একটা অ্যাডাপ্টেশন, এটাই হচ্ছে পিউপারাল ব্লু। এটাতে শুধুমাত্র ফ্যামিলি সাপোর্ট এন্ড কাউন্সিলিং এবং সাইকোলজি কাউন্সিলিং খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে অনসেট হবে 3 থেকে 5 দিনের মধ্যে, এটা অনসেট হয় সাধারণত। আবার অটোমেটিক শুধুমাত্র বিহেভিয়ার থেরাপির মাধ্যমে কিন্তু রিজলভ হয়ে যায়। এটা 10 থেকে 14 দিন সময় লাগে, কোনো ফাংশনাল ইম্পেয়ারমেন্ট থাকে না। এবং রিলেশন সাপোর্ট তবে যাদের ম্যাটারনিটি ব্লু হয় তাদের পোস্টপার্টাম ডিপ্রেশন সাইকোসিস হওয়ার চান্স থাকে। সুতরাং এই পেশেন্টগুলোকে সবসময় ফলো আপে রাখতে হবে, তাদেরকে কাউন্সিলিং করতে হবে যে আপনার যদি আবার এরকম লাগে অবশ্যই আপনাকে দেখা করতে হবে। এবং এটা রিকারেন্ট হয়, পরবর্তী প্রেগন্যান্সিতে অবশ্যই রিকার করে। সুতরাং এই ক্ষেত্রে ম্যাটারনিটি ব্লুটা খুবই ইম্পর্টেন্ট। সেকেন্ড পোস্টপার্টাম ডিপ্রেশন, এটাও আমাদের প্রিভ্যালেন্স 10 থেকে 15%, কিন্তু আসলে কিছু কিছু স্টাডিতে, আমাদের দেশে কিছু স্টাডিতে দেখা যাচ্ছে যে এটা রুরাল এরিয়াতে 40% এবং আরবান এরিয়াতে 25%। সুতরাং এই যে পোস্টপার্টাম ডিপ্রেশন যতটুকু এমফেসিস দেখা হচ্ছে, যে আমরা ভাবছি যে না এটা ডিপ্রেশনের হারটা কম, আসলে কিন্তু কম না। আসলে আপনি যদি আমরা যারা পেরিফেরিতে কাজ করছি, দেখলে দেখা যাবে যে মা কখনো একা আসতে দেয় না, তাকে কথা বলতেই দেওয়া হয়। তার সমস্যা কি আপনি দেখবেন, তার পার্টনার বলছে বা তার আশেপাশের লোকজন বলছে। তো একটা মা যখন কথাই বলতে না পারবে, তার যে সুযোগটাই দেওয়া হবে না, তাহলে সেই মাটা কিভাবে তার কথাগুলো, সমস্যাগুলো বলবে। সুতরাং এই ক্ষেত্রে প্রতিটা মা যখন ফলো আপে আসবে, WHO বলে যে তাদেরকে জিজ্ঞেস করো তাদের ফ্যামিলি এনভায়রনমেন্টটা কেমন, তাদের কোনো কষ্ট হচ্ছে কিনা, বাচ্চা পালতার কোনো ই আছে। এবং WHO এটাও বলে যে বাচ্চাকে আপনি যখন রিসার্চ করবেন, তার ফ্যামিলি এনভায়রনমেন্ট যে আছে, ফ্যামিলি এনভায়রনমেন্টটা আপনাকে অ্যাসেস করতে হবে, যে ফ্যামিলিতে সবাই সাপোর্টিভ কিনা। বাচ্চা রোগীকে ছেড়ে দিলেই হবে না, তার ফ্যামিলি এনভায়রনমেন্ট সাপোর্টিভ কিনা। সাপোর্টিভ না থাকলে তাদেরকে ডেকে কাউন্সিলিং করতে হবে। এবং মাকে বলতে হবে সাপোর্টিভ কেয়ারের শুধুমাত্র যে তার ফ্যামিলির কাছে তবে তা না, তার ডাক্তার, তার ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তার পিয়ার পিয়ার যে গ্রুপ আছে সেটা, তাদের বন্ধু বান্ধব সবার কাছে তাকে শেয়ার করতে হবে। সুতরাং এক্ষেত্রে মায়েরও একটা ম্যাচুরিটি খুব দরকার আছে। খুব ছোট অবস্থা যদি মা হয়, বা টিনেজ প্রেগন্যান্সি কিন্তু একটা ওয়ান অফ দ্য হাই রিস্ক ফ্যাক্টর ফর পোস্টপার্টাম ডিপ্রেশন। সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব ভালো হয়। মাল নিউট্রিশন একটা ডিপ্রেশন। সুতরাং আমাদের আসলে প্রেগন্যান্সি হচ্ছে একটা প্ল্যানিং এর ব্যাপার, একটা প্রিপারেশনের ব্যাপার। কিন্তু আমাদের দেশে আসলে প্রেগন্যান্সিটা হচ্ছে একটা দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং এটা যখন প্ল্যান হবে, দায়িত্ব ছাড়া শুধু প্ল্যান হবে, একটা আনন্দের ব্যাপার হবে, তখন কিন্তু এই সাইকোলজিক্যাল সমস্যাগুলো কমে যাবে। কিন্তু যখন এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যাবে, তখন কিন্তু প্রেগন্যান্সিটা কখনো একটা আনন্দের জিনিস হতে পারে না আসলে। তো সুতরাং পোস্টপার্টাম ডিপ্রেশন আমাদের দেশের জন্য আসলে খুব আমার কাছে মনে হয় যে, এবং যেহেতু আমাদের ডিপ্রেশনের হারটা বেশি, আমাদের এই ব্যাপারে রিসার্চ করা উচিত। আসলে এটা কিন্তু অনেক বেশি। এটা অনসেট হয় হচ্ছে সাধারণত 4 উইকস এর মধ্যে। এটা পার্সেন্টেজ অ্যানহেডোনিয়া, মানে হচ্ছে যে আগে সে যেটাতে আনন্দ পেত, এখন তার সেখানে আনন্দ লাগছে না একদমই। তারপর তার ঘুম হচ্ছে না একদম, ইম্পেয়ার্ড ফাংশন এন্ড বন্ডিং, মানে তার হচ্ছে যে শরীর খুব কারোর সাথে বন্ডিং করতে পারছে না, সে বাচ্চাকে খাওয়াতে পারছে না, তার কিছু ভালো লাগছে না। আসলে মেন্টাল যে ব্লুজ গুলো আছে, এই কান্নাকাটি করা, শরীর খারাপ লাগা, আনন্দ না পাওয়া, এই জিনিসটাই যখন আরো সিভিয়ার ফর্মে আসবে, তখনই আমরা তাকে বলবো পোস্টপার্টাম ডিপ্রেশন। এবং যখন সিভিয়ার ফর্মে এবং লঙ্গার ডিউরেশনে আসবে, তখন আমরা বলবো পোস্টপার্টাম ডিপ্রেশন। এবং পোস্টপার্টাম ডিপ্রেশন থেকে আমরা জানি আস্তে আস্তে আরো এটাকে মেজর ডিপ্রেসিভ অর্ডারের দিকে যাবে, আমাকে এটাকে ম্যানেজ করা খুবই জরুরি। দেন হচ্ছে পোস্টপার্টাম সাইকোসিস, এটা 1 থেকে 2, কম পরিমাণে কম, কিন্তু সিভিয়ার ফর্মে হয়। আমরা প্রায় কিন্তু শুনি যে বাচ্চাকে মারা গেছে বা বাচ্চাকে মেরে ফেলছে, এটা আসলে পোস্টপার্টাম সাইকোসিস। আমরা ধরতে পারি না, আনফরচুনেটলি এই ব্যাপারটা নিয়ে আমরা কাজই করছি না আসলে। অথচ এটা খুবই একটা প্রিভেন্টেবল ডেথ, এবং এটার জন্য শুধুমাত্র বাচ্চার না, মায়ের জীবনটা নষ্ট হয়ে যায় কিন্তু আসলে, লাইফটাই নষ্ট হয়ে যায়। সুতরাং এই ব্যাপারটাতে খুব এমফাসিস দেওয়াটা খুবই জরুরি। এটা একটা সাইকিয়াট্রিক ইমার্জেন্সি। এটা হচ্ছে ডিলিউশন, হ্যালুসিনেশন, কনফিউশন থাকবে। পেশেন্ট বিলিভ করবে যে তার একটা খারাপ কিছু হচ্ছে, বা সে বিলিভ করবে যে এটা হয়তো বা আমার বাচ্চা না, এটা অন্য কারো বাচ্চা, এরকম। এটা ওয়ান অফ কাইন্ড অফ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। এটার ক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে ইমিডিয়েট হসপিটালাইজেশন করতে হবে। দিস ইজ এ মাস্ট। তো হোয়াট আর দ্য অপশনস, আমরা কি কি ড্রাগস ইউজ করতে পারি?
ফার্স্ট লাইন হচ্ছে যদি আমাদের মাইল্ড ডিপ্রেশন এবং যদি আমাদের পিপল বুঝ থাকে কগনিটিভ থেরাপি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি এবং ইন্টারপার্সোনাল সাইকোথেরাপি মাইল্ড টু মডারেট পিপি ক্ষেত্রে আমরা দিব। সেক্ষেত্রে আমাদের সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, পেশেন্ট নিজে, হারসেলফ, হার কেয়ার গিভার্স, আর পার্টনার শুড বি ইনক্লুডেড ইন দিস প্রসেস। এবং পার্টনার ফ্যামিলি তাকে ইয়ে করতে হবে। এবং স্লিপ, আমরা দেখি যে পেশেন্টের ফাইব্রোমায়ালজিয়া হয়ে যায়, না ঘুমাতে না তার সারা শরীর ব্যথা হয়ে যায়। এই পেশেন্টগুলোর স্লিপ হাইজিন এটা খুব ইম্পর্টেন্ট, তাকে ঘুমাতে দিতে হবে। রোগীকে বলতে হবে যে বাচ্চা নিয়ে আপনি অন্যখানে যাবেন, যখন বাচ্চা কান্নাকাটি করে বাচ্চা কাছে তখন নিয়ে আসবেন, ওকে ঘুমাতে দিতে হবে। ঘুমটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ঘুম না ঘুমালে কিন্তু আস্তে আস্তে স্লিপ ডিপ্রাইভেশন কিন্তু ডিপ্রেশন একটা কারণ। তো সুতরাং এটা খুব ভালো ভাবে খেয়াল করতে হবে। ফার্স্ট লাইন এসএসআরআই আমরা অনেকেই হয়তো জানি না যে অনেক ড্রাগস যেটা প্রেগন্যান্সিতে দেওয়া যায় এবং পোস্টপার্টামে দেওয়া যায় না। এমন হচ্ছে যে কিছু কিছু ড্রাগস আছে যেটা এখন কোন ড্রাগস আমি পোস্ট ব্রেস্ট ফিডিং এ মানে কোন ড্রাগসটা আমাদের ভালো হবে সেটা আমি কিভাবে অ্যাসেস করব, যে ড্রাগসের কনসেন্ট্রেশন কেমন থাকে, রিলেটিভ কনসেন্ট্রেশনটা কেমন থাকবে তার উপর ডিপেন্ড করে, ড্রাগের ডোজের উপর ডিপেন্ড করে, লো ডোজে আসছে না হাই ডোজে আসছে, তারপরে বায়োঅ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে, তারপরে ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরির উপর ডিপেন্ড করে, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেসের জন্য সেসব রোগীদের অন্যরকম মানে মেটাবলিজম ডিফারেন্ট থাকবে, সেক্ষেত্রে হতে হবে। তো আমাদের যদি ফার্স্ট লাইন যে আমাদের সেরোটোনিন, প্রথম হচ্ছে টাইসলাইক অ্যান্টিডিপ্রেসেন্ট, এটা অল দ্য ক্যাটাগরিজ আর আমরা ট্রিপটিন খুব বেশি ইউজ করি, এটা আসলে ক্যাটাগরি সি। সবচেয়ে ক্যাটাগরি বি ড্রাগ হচ্ছে মেপ্রোটিলিন হাইড্রোক্লোরাইড, এটা 25 মিলিগ্রাম করে আমরা 25 থেকে 50 মিলিগ্রাম দিয়ে আমরা শুরু করি। খুবই কমন, এটাকে খুবই খুবই এটা প্রেগন্যান্সিতে ইউজ করা যায়, প্রেগন্যান্সির পরে ইউজ করা যায়, খুবই কমন একটা ড্রাগ এবং খুব ভালো কাজ করে। ফার্স্ট লাইন সেরোটোনিন, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাক্টিভ ইনহিবিটর যেগুলো আছে, সেট্রোলিন এবং প্যারোসিটিন। এটা সেট্রোলিন প্রেগন্যান্সিতে এবং প্রেগন্যান্সির পরেও সেফ, এবং এটা আমরা দিব, তারপরে খুব ভালো কাজ করে। এটা আমাদের অ্যাটলিস্ট আমরা রোগীদের বলতে হবে ওষুধ ঠিক মতো খাওয়ার জন্য, এবং মিনিমাম 2 সপ্তাহ সময় লাগবে এটাকে রিকভারি করতে। এবং হচ্ছে আরো কিছু ড্রাগস আছে যেমন ফ্লুপেনথিক্সন, মেট্রেসিন, আমরা অনেক সময় জানি সেটা যদি লো কনসেন্ট্রেশনে এটা বাচ্চার কোনো ক্ষতি করবে না, কিন্তু হাই কনসেন্ট্রেশনে এটা ক্ষতি করবে। সো আরো কিছু আছে যে নতুন কিছু ড্রাগস আছে যেমন নন স্টেরয়েড এজেন্ট, যেমন আছে জুরানোনিন আসছে, এটা 14 দিনের কোর্স, এটা খুব দ্রুত কাজ করে, নিউরোমডুলেটর, গাবা এ পজিটিভ মডুলেটর, এটা আমাদের দেশে কম ইউজ হয় কিন্তু ইউজ হয়, নতুন আসছে যেহেতু এটা খুব দ্রুত কাজ করে। যেসব ক্ষেত্রে সাইকোসিসের ক্ষেত্রে বা সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে বা এইসব ক্ষেত্রে আমরা এই ড্রাগসটা সাধারণত ইউজ করে থাকি। এবং প্রতিটা পেশেন্টকে আমরা দেওয়ার পরে 2 থেকে ছেড়ে দিলে হবে না যে আপনি ওষুধ খান, আপনাকে অবশ্যই বলতে হবে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে আবার আসতে, আবার রিসেস করবে, এবং রিমিশন হওয়ার 6 মাস পর্যন্ত তাকে আবার ফলো আপ করতে হবে। সো এই টিমটা কারা, যারা আমরা মাকে দেখবো, মাকে এই বিষণ্ণতার অন্ধকার থেকে দূর করে নিয়ে আসবো? হেলথ কেয়ার টিম, আমরা সবাই এখানে আছি, আমরা পেডিয়াট্রিশিয়ান, অবস্টেট্রিশিয়ান, সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, নার্সেস, মিডওয়াইফস, ল্যাকটেশন এরা, ফ্যামিলি অ্যান্ড পার্টনার যারা আছে, ফ্যামিলি অ্যান্ড পার্টনার যদি ফ্যামিলি, হাজবেন্ড ইনক্লুডিং হাজবেন্ড, কেয়ার গিভার্স, প্যারেন্টস অফ দ্য পেশেন্ট, বেবি, সবাই এর মধ্যে আছে, ফ্যামিলি এবং পার্টনার মধ্যে। কমিউনিকেশন, কমিউনিটি রিসোর্সেস, আমি বলছি পিয়ার গ্রুপ, এনজিও যারা আছে, টেলিকমিউনিকেশনের মাধ্যমে আমরা এই ব্যাপার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবকিছু একটা কমিউনিটি রিসোর্স আছে, এরা সবাই কিন্তু আসলে এখানে একটা বড় ভূমিকা রাখতে পারে। তো এটা হচ্ছে আমাদের পোস্টপার্টাম কেয়ার টিম, যারা আসলে পোস্টপার্টাম কেয়ার টিম, যেটা হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ডস, কারা কারা এখানে আছে, একটা ছবি, একটা পিকটোরিয়াল প্রেজেন্টেশন। পোস্টপার্টাম কন্ট্রাসেপশন, আমরা কিন্তু জানি পোস্টপার্টাম কন্ট্রাসেপশন আসলে কি দিব, তারপরে একবার বলা। নন ল্যাকটেটিং ওমেন, যদি আমরা পেশেন্টকে প্র্যাকটিশনের সুবিধা হিসেবে আমরা কিন্তু বলি যে আপনার কন্ট্রাসেপশন হবে, তো যারা নন ল্যাকটেটিং ওমেন থাকবে তাদের কিন্তু 21 দিনের মধ্যেই ওভুলেশন হয়ে যাবে, অর্থাৎ তাদের 21 দিনের মধ্যে ওভুলেশন হয় তার 2 সপ্তাহ পরে, অর্থাৎ 5 সপ্তাহের মধ্যে কিন্তু তার বাচ্চাও শুরু হয়ে যাবে, বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমরা পেশেন্টদেরকে বলবো, এখন আমি তো জানি না বাচ্চাটাকে দুধ কেউ খাওয়াবে কি খাওয়াবে না, আমরা সব পেশেন্টকে বলবো আপনি 1.5 মাস থেকে বাচ্চার ব্যবস্থা নিবেন, মাসিক না হলেও, আমরা তো 1.5 মাস অ্যাবস্টিনেন্স দেই, তো 1.5 মাস থেকে আমরা বলবো যে আপনি যে মাসিক না হলেও আপনি ব্যবস্থা নেবেন, কারণ মাসিক হওয়ার আগে আপনার প্রেগনেন্ট হয়ে যাবেন। এটা পেশেন্টকে ছাড়ার আগে খুবই খুবই ইম্পর্টেন্ট, জরুরি, কারণ পেশেন্ট যখন আসবে তখন কিন্তু সে প্রেগনেন্ট হয়ে আসবে আমার কাছে, সে এমন নিয়ে আসলো দেখা যাচ্ছে সে প্রেগনেন্ট, এটা খুবই কমন সিনারিও আমাদের দেশে। ইন্টার প্রেগনেন্সি ইন্টারভাল কত থাকা উচিত? 18 মাস। 18 মাসের মধ্যে, কারণ প্রেগনেন্সিটা থেকে কভার ব্যাক টু নরমালে হতে আসলে 18 মাস সময় লাগে, বোথ সাইকোলজিক্যালি এন্ড ফিজিওলজিক্যালি। সো আমরা 18 মাসের সময় দেব। এবং হচ্ছে যে আমাদের হচ্ছে যে আমরা কি কি পিল দিব, কি কি ওষুধ দিব বাচ্চা হওয়ার পরে, সেটা আসলে একটু পরে আমরা যাচ্ছি। আমরা জানি যে প্রত্যেকটা পেশেন্টকে কন্ট্রাসেপশন কাউন্সেলিংটা ইম্পর্টেন্ট, যে আপনি কি খাবেন। আমি যদি পেশেন্টকে
প্রজেস্টেরন অনলি পিল দিয়ে আমাকে কিন্তু বলতে হবে, বা আমি লেভোনোজেস্ট্রাল আয়োসিডি দেই, বা আমি যদি ইমপ্ল্যান্ট আমাকে বলতে হবে, আপনার কিন্তু মাসিক হবে না, নাহলে কিন্তু সে অনেক চিন্তায় পড়ে যাবে কি হচ্ছে। সুতরাং আমি যদি পপ দিই প্রজেস্টেরন অনলি পিল, আমি বলবো যে আপনি প্রতিদিন একই সময় খাবেন, দেরি করবেন না, আপনাকে প্রতিদিন একই সময় খেতে হবে, আপনার হচ্ছে মাসিক হবে না, এটা খুব জরুরি। এটা সুতরাং প্রতিটা পেশেন্টকেই এটার সাইড ইফেক্ট, এটার কাউন্সিলিং, কিভাবে খাবে, কিভাবে সাইড ইফেক্ট হতে পারে, কখন আমি এটাকে বন্ধ করব, সেই জিনিসটা খুবই ভালোভাবে তাকে এক্সপ্লেন করতে হবে। প্রোজেস্টেরন ইমপ্ল্যান্ট যেটা থাকে ইটোনোজেস্ট্রাল, এটা হচ্ছে 10 মিনিটের মধ্যে 40 আওয়ার্সের মধ্যে আমরা দিতে পারি। এটা 99% ইফেক্টিভ। এটা হচ্ছে যে এটা খুবই আমরা প্রায় সময় দিয়ে থাকি, আমরা 1.5 মাসেও দিই অনেক সময় 48 ঘন্টার মধ্যে। লেভোনোজেস্ট্রাল এটা আমাদের দেশে খুব বেশি কমনলি ইউজ হয় না, আমাদের হচ্ছে যে ইমিডিয়েটলি আফটার ডেলিভারি দেই এবং 4 উইকস এর মধ্যে দিই, এবং এটা 4 মান্থস এর মধ্যে আমরা দিতে পারি। এটা হচ্ছে যে দাম বেশি আমরা জানি, সে সবাইকে আমরা দেওয়া হয় না। তবে আমরা যেটা দেই সবচেয়ে বেশি কপার টি, এটা যেহেতু বাইরের গাইডলাইন সেটা কপার টিটা বলেনি, আমরা কপার টিটা কিন্তু উইদিন 48 আওয়ার্স এর মধ্যে কপার টিটা পরিয়ে দিতে পারি পেশেন্টকে, এবং 4 মাসের মধ্যে বলে 4 মাসের পরে আবার পড়ানো যাবে। লেভোনোজেস্ট্রাল আইওসিডি এবং যেটা কপার টি, যেটাকে বলছে হয় 48 আওয়ার্স এর মধ্যে পড়াও অথবা 4 মাস পরে পড়াও, এই সময়টাতে পড়াতে না করে। এবং প্রজেস্টেরন অনলি পিল আমরা জানি যে এটা স্পেশালি ফর ব্রেস্ট ইনসিউশনের একটা উইক পিল, কিন্তু এটা হচ্ছে যে শুধুমাত্র ল্যাকটেশনের পিরিয়ডে দেওয়া হয়, এজন্য ল্যাকটেশনের পরে সঙ্গে সঙ্গে সে কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভে চলে যাবে। ল্যাকটেশন অ্যামোনিয়া আমরা জানি এটা আসলে, যদিও ল্যাকটেশন অ্যামোনিয়া খুব ভালো, সেখানে ল্যাকটেশন অ্যামোনিয়া ফুল অ্যামোনিয়া থাকতে হবে, তাকে নাইট ফিট করতে হবে, এই যে কিছু শর্ত তাকে মানলেই শুধুমাত্র আমরা বলবো যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল কম্বাইনটা কন্ট্রাইন্ডিকেট। কারণ হচ্ছে যে কন্ট্রাইন্ডিকেশন 21 দিনের আগে যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল দেওয়া হয়, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল দেওয়া হয়, সেক্ষেত্রে এমব্রাইজেশনের চান্স থাকে, ভিটি এর চান্স থাকে, এবং হচ্ছে এটা ব্রেস্ট মিল্ক সেপারেশন করে, সুতরাং এটা দেওয়া যায় না। এই ব্যাপারটা আমরা সবাই আসলে জানি, তারপর আরেকবার বলা। এখন এটা ইফিকেসি কি? সাবডার্মাল ইমপ্ল্যান্ট 99.9% ইফিকেসি, লেভোনোজেস্ট্রাল আইওসিডি ইফিকেসি, এটা সেম ইফিকেসি কিন্তু কপার টির ক্ষেত্রে ডিএমপি ইনজেক্টেবল যেটা 96% এবং প্রজেস্টেরন লিপি 93%। অনেক পেশেন্ট কিন্তু আমাদের আসে যে আমরা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপশন খাওয়া যাবে কিনা, পোস্টপার্টাম খাওয়া যাবে, ইমার্জেন্সি যে কোনো ধরনের প্রজেস্টেরন আসলে পোস্টপার্টাম পিরিয়ডে খাওয়া যাবে। এখন কমপ্লিকেশন অফ সেফ প্রেসক্রাইবিং কি? আমরা দেখবো জেন্ডার সাইনগুলো কি, প্রিপেয়ার কমপ্লিকেশন কি, ড্রাগ সেফটিটা কি। আমরা কোন কোন ক্ষেত্রে মাকে বলবো যে আমরা এমফেসিস দিব যে কি কি হতে পারে, এটা আমি আগে কিন্তু বলেছি যে ডেঞ্জার সাইনগুলো কি কি, হেভি ব্লিডিং, ফিভার, সিভিয়ার হেডেক, চেস্ট পেইন, লো মুড, ফ্রাইটেনিং থটস, ডিফিকাল্টি পাসিং ইউরিন, এই যে জিনিসগুলা, এগুলো থাকলে আমরা তো রেড ফ্ল্যাগ দিব, আমরা সবসময় পেশেন্টকে দেবো। এটা আমি কিছুক্ষণ আগেও একটা স্লাইডে বলেছি। তো এটা আমরা সবাই জানি, কিন্তু আসলে আজকে আমরা কমপ্লিকেশনস অফ পিপিএম নিয়ে আসলে আলোচনা করবো না, এটার জন্য আমরা খুব কমন ডিসঅর্ডার গুলো নিয়ে কথা বলবো, কারণ কমপ্লিকেশন করতে গেলে আমাদের আসলে অনেক সময় লাগবে। তো আমি এট এ গ্ল্যান্স আমরা বলতে পারি যে সেকেন্ডারি পিপিএস কখন হবে, আমরা সবাই জানি 24 থেকে 12 উইকস এর মধ্যে হবে, এক্সেসিভ প্রলং ব্লিডিং হবে, আমরা কি কি দিব, হিটোটোনিক্স দেবো, অ্যান্টিবায়োটিক দেবো, আল্ট্রাসাউন্ড করে দেখবো যে কোনো কিছু আসে কিনা। পিপুলার সেপসিস তো 2 থেকে 10 দিনের মধ্যে হবে, আমরা জানি ফিভার, টেন্ডারনেস, ফাউল স্মেলিং, লো কি, এটা কি কার্ডিয়া হবে, সেখানে ব্লাড কালচার, বডি স্পট অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা ট্রিটমেন্ট করবো। হাইপারটেনসিভ ডিসঅর্ডার এত বড় একটা চ্যাপ্টার, এটা আসলে 3টা ক্লাসে শেষ করতে হবে। ভেনাস থ্রম্বোএম্বোলিজম করতে হবে, আমরা ভেনাস থ্রম্বোএম্বোলিজম আমরা আসলে আমাদের দেশে কম হয়, কিন্তু হয় না যে এমন তা না, বিদেশে বেশি হয়। তো সেটা ওরা সব পেশেন্ট কি ভিটি স্কেল করে, আমরা কিন্তু করোনার সময় ভিটি স্কোরিংটা করেছি। তো ভিটি স্কোরিং এর মাধ্যমে আমরা পেশেন্টকে আসলে কিন্তু করতে পারি, চাইলে করতে পারি। আসলে আমাদের যেহেতু স্টাডি নাই, সেহেতু আমরা বলতে পারি না যে আমাদের দেশে খুব বেশি, মানে খুব কম হচ্ছে সেটা বলতে পারি না, আমাদের এই ব্যাপারে একটা স্টাডি করা উচিত। এবং সাইকিয়াট্রিক ইলনেস, আমরা 1 বছর পর্যন্ত পেশেন্ট কিন্তু সাইকিয়াট্রিক ইলনেসে ভুগতে পারে। আচ্ছা, এখন কি কি দিব? প্রিফার্ড মেডিকেশন সেফটি, মেডিকেশন সেফটি আসলে এত বড় একটা চ্যাপ্টার, আসলে এটা একটা ক্লাস, আসলে হয়তোবা কখনো সুযোগ হলে আমরা এই সেফটি ইন মেডিকেশন নিয়ে একটা ক্লাস নেওয়া উচিত। কারণ আমরা কিন্তু সবাই ওষুধ লিখছি, কিন্তু আমরা জানি না যে ওষুধটা আসলে মায়ের জন্য সেফ কিনা। প্রেগন্যান্সি দিচ্ছি, প্রেগন্যান্সির পরে দিচ্ছি, কিন্তু এইটা যে আসলে এতগুলা ড্রাগস, এটা নিয়ে বলা আসলে একটা ক্লাসের বেশি লাগবে। কিন্তু আমি কিছু খুবই কমন ড্রাগস কিছু তুলে নিয়ে আসি, যেটা আমরা এর মধ্যে আলোচনা করলাম, সেই ড্রাগসগুলো নিয়ে আমরা কিছু বলবো। যেমন অ্যানালজেসিক্স, আমরা কিন্তু ডুবধাপ অ্যানালজেসিক লিখি, কিন্তু অ্যানালজেসিক হচ্ছে যে ফার্স্ট ট্রাইমাস্টারে দেওয়া হয় না, সাধারণত অ্যাভয়েড করা হয় যে এনএসআইডি যেগুলো দেওয়া হয়। প্যারাসিটামল অল ট্রাইমাস্টারে সেফ। আর
যেটা হচ্ছে যে আইবুপ্রোফেন, এনএসআরই যেগুলো আছে সেগুলো ফার্স্ট সেমেস্টার দেওয়া হয় না, মনে করা হয় এটা ভেনাস ভাস্কুলার ডিসরাপশন করে এবং গ্যাস্ট্রোস্কাইসিস এর মতো কাজ করে এবং হাই ডোজে এরা সিএনএস এবং হচ্ছে কার্ডিয়াক ডিজিজ করে। তো সুতরাং আমরা এটা ফার্স্ট সেমেস্টার অ্যাভয়েড করে আমরা দিব ন্যাপ্রোক্সেন সোডিয়াম এবং অন্যান্য এনএসিডি। এই ফার্স্ট টাইম এই ট্রাইমেস্টার কিন্তু সেফ, 32 উইকস পর্যন্ত সেফ। 32 উইকসের পরে আমরা প্যাটেন্ট ডাক্তার সাইটোসিস করে রেনাল অ্যাবনর্মালিটি করে শুধু আমরা দিই না। এর মধ্যে সেফেস্ট হচ্ছে আইবুপ্রোফেন। পোস্টপার্টাম পিরিয়ডে সেফেস্ট হচ্ছে আইবুপ্রোফেন এবং প্যারাসিটামল, কারণ আইবুপ্রোফেনটা আইবুপ্রোফেন বা ডেক্স আইবুপ্রোফেন খুবই নেগলিজিবল অ্যামাউন্ট হচ্ছে ব্রেস্ট মিল্কে সিক্রেশন হয়। সুতরাং পোস্টপার্টাম পিরিয়ডে আইবুপ্রোফেন হচ্ছে ড্রাগ অফ চয়েস। আর এই কিটোরোলাক, সেলিকক্সি, পিটুরিকক্সিব এগুলো আমরা অনেক সময় দিয়ে থাকি, কিন্তু এগুলোর খুব বেশি রিসার্চ আসেনি। যে কিছু রিসার্চ আসছে, কিছু কিছু ভালো আসছে, কিছু কিছু খারাপ আসছে, কিন্তু খুব একেবারে এখনো রিকমেন্ডেশন হয় যে সেগুলো দেওয়া যাবে। তো ট্রামারল হাইড্রোক্লোরাইড আমরা কিন্তু প্রেগনেন্সি লেবারের সময় দেই, লেবারের পরে দেই। অ্যাজমার পেশেন্ট গুলাকে আমরা ট্রামারল হাইড্রোক্লোরাইড দিচ্ছি, কিন্তু ট্রামারল হাইড্রোক্লোরাইডের যেসব রিসার্চ আসছে এখনো সেটা রিকমেন্ডেশন আকারে আসেনি। আমাদের আরো রিসার্চের জন্য ওয়েট করতে হবে। তবে একুইট কন্ডিশনে যেখানে কোনো উপায় নাই দেওয়া, সেক্ষেত্রে আমরা ট্রামারল দিতে পারি প্রেগনেন্সি ক্যাটাগরি সি হিসেবে। অ্যান্টিবায়োটিক্স নিয়ে অনেক কথা। আমরা প্রেগনেন্সিতে এবং প্রেগনেন্সির পরে সাধারণত দেখা যায় যে প্রেগনেন্সির সময় যেগুলো সেফ থাকে প্রেগনেন্সির পরেও সেগুলো সেফ থাকে কিছু, যদি না সেই ড্রাগের কনসেন্ট্রেশন ব্রেস্ট মিল্কে বেশি আসে। কিছু কিছু আছে যেগুলো আমরা পরে দিই না, যেমন ব্রেস্ট মিল্কের ক্ষেত্রে আমরা দিতে পারি, যেমন মেথোট্রেক্সের একটা ড্রাগ আমরা জানি এটা প্রেগনেন্সিতে হচ্ছে একেবারেই কন্ট্রাইন্ডিকেটেড, কিন্তু এই মেথোট্রেক্স যখন রিউমেটয়েড আর্থ্রাইটিসের কোনো পেশেন্টের যার কোনো উপায় নেই যে মেথোট্রেক্স দিতেই হবে, সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে কিন্তু আমরা লো ডোজে দিতে পারি, কারণ মেথোট্রেক্সেটের লো ডোজে মেথোট্রেক্সেটের কনসেন্ট্রেশন খুবই কম ব্রেস্ট মিল্কে, সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। সুতরাং এরকম কোনো জিনিস কিন্তু আছে যেটা আমরা প্রেগনেন্সিতে না দিতে পারলেও ব্রেস্ট পোস্টপার্টাম পিরিয়ডে দিতে পারি। তো অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে পেনিসিলিন, সেফালোস্পোরিন, এরিথ্রোমাইসিন ড্রাগ অফ চয়েস, এটা সব ক্ষেত্রে আমরা দেই। ক্লিন্ডামাইসিন পোস্টপার্টামেও দেই। নাইট্রাফুরন্টয়েড আমরা লাস্টের দিকে এটা অ্যাভয়েড করি, লাস্টের দিকে মানে হচ্ছে প্রেগনেন্সির লাস্টের দিকে আমরা অ্যাভয়েড করি, কারণ এটা বলা হয় যাদের এটা নাইট্রোফুরান্টয়েনের নিজস্ব অটো ইমিউন একটা রেসপিরেটরি রেসপিরেটরি নিউমোনাইটিস করতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস করতে নিউমোনাইটিস করতে পারে। এটা হচ্ছে স্পেসিফিক, সবার জন্য হবে না, কারণ ইমিউন মেডিয়েটেড একটা হতে পারে। এবং এবং বাচ্চার এবং গ্লুকোজ 6 ফসফেট ডেফিসিয়েন্সি যারা থাকবে তাদের ক্ষেত্রে অ্যাগনোসাইটোসিস করে। তো সুতরাং পেশেন্টের ক্ষেত্রে এটা লেট ট্রাইমেস্টারে আমরা সাধারণত দিই না। বাচ্চা হওয়ার পরেও এটা হাই ডোজ কনসেন্ট্রেশনে, কিন্তু বাচ্চার যদি গ্লুকোজ 6 ফসফেট ডিফিসিয়েন্সি থাকে, গ্লুকোজ 6 ফসফেট ডিফিসিয়েন্সি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু 6 জিডিপি পিডি ডিফিসিয়েন্সি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া করে। সুতরাং সেক্ষেত্রেও আমরা যেহেতু যদি জানা না থাকে সেক্ষেত্রে অ্যাভয়েড করা উচিত, অন্যান্য ড্রাগস ইউজ করা উচিত। সিপ্রোফ্লক্সাসিন আমরা কমনলি ইউজ করি, অনেক সময় পোস্টপার্টামে কিছু হবে না। সিপ্রোফ্লক্সাসিন খুবই কনসেন্ট্রেটেড অ্যামাউন্টে ব্রেস্ট মিল্কে সিক্রেশন হয়, প্রেগনেন্সি ক্যাটাগরি সি, সেটা না দেওয়াই ভালো। মেট্রোনিডাজলও হচ্ছে যে আমরা বলি যে ব্রেস্ট মিল্কে কিন্তু কম সিক্রেশন হয়, সুতরাং ব্রেস্ট মিল্কের ক্ষেত্রে মেট্রোনিডাজল কিন্তু আমরা দিতে পারি। এবার টেট্রাসাইক্লিনের কথা বলা হচ্ছে, টেট্রাসাইক্লিন আমরা প্রেগনেন্সি দিই না, সেটা হচ্ছে ব্রাউন ডিসকালারেশন করে, কিন্তু টেট্রাসাইক্লিন লো ডোজে আমরা যদি প্রেগনেন্সি পোস্টপার্টামে পিরিয়ডে দিই, সেটাতে নিগ্লিজিবল অ্যামাউন্ট হচ্ছে less than 1% ব্রেস্ট মিল্ক সিক্রেশন হয়, সেক্ষেত্রে আমরা দিতে পারি ক্ষেত্রে। এখন এন্টিহাইপারটেনশন আমরা জানি লেবেটোলল, নিডিপিনেসার, আমরা কি আসলে প্রিফারেবল, আমরা কিন্তু যখন পেশেন্ট একটা পেশেন্ট হাইপারটেনসিভ পেশেন্ট আসে, আমরা পেশেন্টকে কিন্তু লেবেটোলল দেই ফার্স্ট লাইন অফ ড্রাগস, তারপর আমরা নিডিপিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিই, হাইড্রোলাজিন দিই, এরকম দিই। বাচ্চা হওয়ার পরে কিন্তু আমরা এটাকে সরে আসি এখান থেকে, কারণ বিটা ব্লকার গুলা কি করে, নিউরাল হাইপোগ্লাইসেমিয়া করে, লেথার্জি করে, এগুলো করে, এবং ফ্লপি বেবি সিনড্রোম করে কখনো কখনো। তখন সেই জন্য আমরা হচ্ছে লেবেটোলল, নিফিডিপিন এগুলা থেকে সরে এসে আমরা লেবেটোল থেকে সরে এসে আমরা পেশেন্টকে প্রিফারেবলি এনারাপ্রিল এবং অ্যামলোডিপিন দিয়ে শুরু করি, চেঞ্জ করে দিই এটা। অ্যামলোডিপিন এটার অনেকগুলো স্টাডি আছে যে অ্যামলোডিপিন প্রেগনেন্সিতে সেফ, এবং এনালাপ্রিল যেটা সেটা আমরা ইউজ করি, এটা হচ্ছে আমাদের আরসিজি গাইডলাইনে আছে। এবং এবং যেটা আমরা খুব কমন ইউজ করি, আমরা কিন্তু ফিক্সোকার্ড দিয়ে দাও, কিন্তু ফিক্সোকার্ডে যে অ্যাটেনোল আছে এটা কিন্তু নিউনাটাল হাইপোগ্লাইসেমিয়া করে। সুতরাং বিশেষ করে যদি প্রিমেচুর বাচ্চা থাকে, সুতরাং আমার যদি পেশেন্টকে আমরা অ্যাটেনোল দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল করতে হবে ফিজিওকার্ড দিয়ে দিচ্ছি, কিন্তু পেশেন্টের কিন্তু আসলে নিউট্রাল হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, সেক্ষেত্রে বেবি মনিটরিং খুব ইম্পর্টেন্ট, অথবা বাচ্চাকে আমরা এডিশনাল কিছু ফুড দিব যাতে তার ব্লাড সুগারটা না কমে। তো সুতরাং এবং ব্রাডিকার্ডিয়া করে, সুতরাং এটা আমাদের যেহেতু প্যানেল ডিসকাশন আছে আপা, আমরা তো খুব ভালো লাগছে, সবাই খুব এনজয় করছে, আস্তে আস্তে শ্রোতা বাড়ছে।
কিন্তু একটু আচ্ছা স্লাইড আচ্ছা গুলো আপু একটু কম হ্যাঁ কম করে বলে যাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি শেষ করি আচ্ছা তাড়াতাড়ি শেষ করছি হুম, সাইকোট্রপিক ড্রাগের মধ্যে আমরা সেট্রোলিন আমি বলছি সবসময় সেফ এবং প্যারোক্সিটিন এবং মেপ্রোটিলিন অ্যাসিটেট এটা আমরা দিব এসিটালোপ্রাম এবং সিটালোপ্রাম আগে দিব না ভ্যালপোরেট লিথিয়াম আমরা দিতে পারি লো ডোজে সেটা কাজ করবে সুতরাং এই যে আমাদের প্রায় শেষের দিকে আমরা চলে আসছি আমরা কি গাইডলাইন্স গুলো আমরা আজকে বললাম সবকিছু থেকে নিয়ে আমরা দেখলাম মেইনলি আমরা WHO 2022 এরটা আমি আলোচনা করেছি আর বাকিগুলো থেকে আমরা ইনকর্পোরেট করেছি কি বেশি আসছে এগুলো তো সুতরাং আমরা কি আমরা হচ্ছে আমাদের টেক হোম মেসেজ কি হবে আমাদের পজিটিভ পোস্টনাটাল এক্সপিরিয়েন্স সো সর্বোচ্চ সাপোর্টিভ কেয়ার তার অ্যাসুরেন্স তার এমপ্যাথি নিয়ে তাকে ডিল করার সে যেন মনে করে তার পোস্টপার্টাম পিরিয়ডটা একটা সুন্দর অভিজ্ঞতা ছিল যেন তার মনে না হয় যে তার পোস্টপার্টাম পিরিয়ড তার জীবনটা একটা অন্ধকারের মধ্যে ছিল এরকম যেন তার কখনো মনে না হয় রিস্ক বেস কেয়ার আমাদের প্রতিটা পেশেন্টকে একভাবে দেখলে হবে না কিছু আছে রুটিন কেয়ার যেহেতু রিস্ক বেস প্রতিটা পেশেন্টকে ইন্ডিভিজুয়ালাইজ জাজ করতে হবে যে আমি পেশেন্টটাকে রিস্ক আছে কি নাই রিস্ক থাকলে তাকে রিস্ক বেস কেয়ার আমরা দিব এবং মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মাধ্যমে আমরা এটাকে সলভ করব এবং অবশ্যই স্ট্রাকচার ফলো আপ তো সো দিজ আর দ্য রেফারেন্সেস এবং লাস্টে থ্যাংক ইউ এবং কোশ্চেন এবং ডিসকাশন আমরা পরে করব এখন আমি আমার ফোর্থটা এখন স্বর্ণাকে দিচ্ছি আমার ছোট বোন ধন্যবাদ স্বর্ণা যে হচ্ছে খুব আপনাকে আদরের এবং আপা, অনেক ধন্যবাদ। এই রিলস এর যুগে মানুষ যেখানে 5 মিনিটও মনোযোগ ধরে রাখতে পারে না, সেখানে এত মন্ত্রমুগ্ধ হয়ে আমরা সবাই শুনছিলাম। বিশেষ করে ড্রাগস এর অংশটা মনে হচ্ছিল যেন শেষ না হয়। তারপর আপা আপনাকে ইন্টারাপ্ট করতে হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি এখন রাতুর রুমানা ম্যাডামকে একটু অনুরোধ করবো, ম্যাডাম এই চমৎকার প্রেজেন্টেশনটা নিয়ে আপনি একটু কিছু বলেন, তারপরে আমরা প্যানেল ডিসকাশনে যাই। আমি তো আর কি বলবো, তুমি এত সুন্দর করে বলে দিয়েছো। আমিও লাজবাব, প্রতিটা জিনিসও এত সুন্দর করে টাচ করেছে। আজকে রাত না হলে আরো অনেকক্ষণ শোনা যেত। ম্যাডাম, তাহলে কি আমরা এখন প্যানেল ডিসকাশনে চলে যাব? চলো। ম্যাডাম, তাহলে প্রথম প্রশ্নটা আমি রাতুর রুমানা ম্যাডামকে করছি। ম্যাডাম, প্রথম প্রশ্ন রাতুর রুমানা ম্যাডামের কাছে। Nowadays, we occasionally see women presenting with persistent or irregular bleeding even beyond 6 weeks postpartum, and ultrasound may reveal a caesarean scar niche. How should we evaluate and manage such a patient? থ্যাংক ইউ স্বর্ণা। তুমি ঠিকই বলেছো, আজকাল আমরা এরকম পাচ্ছি অ্যাবডোমিনাল স্কার নিশে নিয়ে অনেক পেশেন্ট আসছে। তো তুমি যেটা বলেছো, তোমার পেশেন্ট কি প্রিভি ব্লিডিং আছে, ইরেগুলার ব্লিডিং আছে? জি ম্যাডাম। আচ্ছা, যদি ইরেগুলার ব্লিডিং না থাকে, শুধু আলট্রাসোনোগ্রাফিক এর জন্য আলট্রাসোনোগ্রাফিক ডায়াগনোসিসে আমাদের আহ, চিকিৎসায় যাওয়ার দরকার নেই। কিন্তু যেহেতু তোমার পেশেন্টের 6 উইকস এর পরেও ইরেগুলার ব্লিডিং আছে, সেজন্য একটু একটু ভাবতে হবে। তবে এই যে ইরেগুলার ব্লিডিংটা যে শুধু নিষের জন্যই হচ্ছে তা না, তবে হতে পারে, কারণ নিশিটা তো একটা ডিফেক্ট, স্কারের ডিফেক্ট। মনে করো যে যদি ক্যাভিটির ভিতর থেকে চিন্তা করি, ক্যাভিটির ভিতর থেকে চিন্তা করলে এই উম, ওইখান থেকে একটা পকেট, ওই দিক থেকে চিন্তা করলে পকেট, এবং মায়োমেট্রিয়ামটা ওখানে থিন হয়ে গেছে, সেরোসা ঠিকই থাকে। তো সেইখানে প্রতি এই যে ব্লিডিং হচ্ছে, মিনস্ট্রেশন বলো বা লোকিয়াল ডিসচার্জ, সেগুলো ওখানে পকেটের মধ্যে জমা হচ্ছে। তারপর ওই পকেট থেকে আবার পরে একটু একটু করে ব্লিডিং হচ্ছে। তো সেই জন্য এই এইটা একটা কারণ হতে পারে। তো যদি পেশেন্টের কমপ্লেইন থাকে, তাহলে অবশ্যই নিশে আমাদের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের মধ্যে আসবে। তবে তুমি বলেছো 6 উইকস এর পরে, তখন আমাদেরকে আরো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো একটু দূর করে নিতে হবে। যেমন যদি তার নতুন করে আবার প্রেগনেন্সি রিলেটেড কমপ্লিকেশন হতে পারে, এন্ডোমেট্রাইটিস হতে পারে, বা উম, কোনো জেস্টেশনাল, যদিও রেয়ার জেস্টেশনাল ট্রফোব্লাস্টিক টিউমার, এগুলো এক্সক্লুড করি। বা যদিও সিজারিয়ানের পরে, তোমার পেশেন্টে কি সিজারিয়ান বলেছো? তাই তো, জি নিশ্চিত ম্যাডাম। সিজারিয়ান পেশেন্টেরই হবে। জি ম্যাডাম। আর ইউসি রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন যদিও সিজারে থাকার কথা না, তবু ওইটাও চিন্তা করতে হবে। যাই হোক, একটা ভালো আলট্রাসোনোগ্রাফি স্পেশালি টিবিএস করলে ভালো করে বোঝা যাবে যে নিশের ডেপথ কতটুকু, স্পেশালি ওই যে মায়োমেট্রিয়ামটা কতটুকু থিন,
এইটা অ্যাসেস করা যাবে। এখন নিশে যদি ছোট হয় তাহলে আর পরে তাকে যদি ব্রেস্ট মিল্ক না বাচ্চা যদি ব্রেস্ট ফিড না থাকে তাহলে তাকে সিওসিপি দেওয়া যেতে পারে। সিওসিপি দিলে ছোট নিশে হলে পেশেন্ট ইমপ্রুভ করবে। কিন্তু যদি বড় হয় বা যদি মায়োমেট্রিয়াল থিকনেসটা কমে যায়, খুব থিন হয়, তাহলে সার্জারি করা যেতে পারে। সেটা হিস্ট্রোস্কোপিক সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারি, তখন ওই স্পেশালিস্টের কাছে পাঠাতে হবে। ম্যাডাম এটার সাইজটার কি মানে ছোট বড়র কি কোনো মেজারমেন্ট আছে? একটা সাইজ আছে, এটা খুব সম্ভবত 2.5, খুব সম্ভবত 2.5 মিলিমিটার, 2.5 মিলিমিটার বা সেন্টিমিটার, আমার ঠিক খেয়াল নেই, এরকমই হবে। যদি 2.5 সেন্টিমিটার বা মিলিমিটার চেয়ে বেশি হয় তাহলে সার্জারির মতো। জি আর না ম্যাডাম, তাহলে জি ম্যাডাম বুঝতে পেরেছি ম্যাডাম। ম্যাডাম আমি সেকেন্ড প্রশ্নে চলে যাচ্ছি ম্যাডাম। সেকেন্ড প্রশ্নটা করতে যাচ্ছি ম্যাডাম শোনা রোশন আরা যাচ্ছে না ম্যাডামের কাছে। রুকমানা। ম্যাডাম আমি সেকেন্ড প্রশ্ন করতে চাচ্ছি ম্যাডাম, শোনা যাচ্ছে? আচ্ছা, আমি এবার কি প্রশ্ন শুনবো? আমি তো শুনতে শুনতে আমিও লাজবাব হয়ে গেছি, আমার কোনো জবাব নাই, বলো, বুঝতে হ্যাঁ জি করো না। ম্যাডাম। ম্যাডাম জি ম্যাডাম, একটা প্রশ্ন করতে চাচ্ছি ম্যাডাম। ইন আওয়ার কারেন্ট জেনারেটর যে আছে উনি কি একটু করতে পারেন, এটা শেয়ার করতে পারেন, সবার জন্য সুবিধা হতে, তাহলে বারবার আসলে তো বারবার করা, যে আছেন হোস্ট একটু শেয়ার করেন না, এটা স্বর্ণার যে প্রেজেন্ট এটা করছে, এটা শেয়ার করেন প্লিজ। আপা আমি বলি এভাবে, তুমি বলো, হ্যাঁ আমি ওদেরকে তোমার ফোন করে আসতে হবে। বলছি। জি ম্যাডাম, প্রশ্নটা হচ্ছে ইন আওয়ার কারেন্ট প্র্যাকটিস postpartum care often ends with a discharge or a single follow-up visit. What practical steps can we take to ensure continuity of care throughout the fourth trimester? অনেক ধন্যবাদ। আসলে আমি বললাম যে আমিও রাতুনুমানের মতো লাজবাব যে রুনা বাংলায়, স্পেশালি বাংলায় এত সুন্দর করে এই কঠিন মানে শব্দগুলা কথাগুলা বলেছে যে আমি নিজেই আমার কাছে অবাক লাগতেছিল। কারণ আমরা তো কথা বলতে গেলে আমরা নিজেরাই অনেক সময় এত মিক্স করি যে আসলে এক্সপ্লেন করতে পারি না। তো এখন আমি, তুমি জিজ্ঞেস করলে যে আমাকে কি যেন ম্যাডাম ফোর্থ এটা ট্রাইমেস্টার আসলে কন্টিনিউশন করতে হবে, না, এটা আমরা কিভাবে ফোর্থ করব? ট্রাইমাস্টারটা কিন্তু বিগিনিং অফ এ নিউ লাইফ ফর মাদার অ্যান্ড ফর দ্য বেবি। কাজেই এটা এন্ড অফ দ্য না, এটা কন্টিনিউটি অফ দ্য কেয়ার চলতে থাকবে। যদি বলি যে আমরা পোস্ট ট্রাইমাস্টার ফোর্থ ট্রাইমাস্টারে শেষ হয়ে গেল, তাও কিন্তু না। একজন মা যখন মানে এই যে বাচ্চা মানে জন্ম দিলেন, তার তো আমি আবার একটু রাইটস দিয়ে বেশি কথা বলি, তো এটা কিন্তু একেবারে ফান্ডামেন্টাল রাইটস যে আমাকে আমার লাইফ লং এই যে আমি যে একটা বাচ্চা পয়দা করেছি, আমাকে দেখতে হবে, এবং বাচ্চাকেও কিন্তু সেটা কিন্তু তার একটা, আমরা মনে করি বড় না যে আমার ওই ট্রাইমেস্টারে শেষ হয়ে গেছে, তার কিন্তু আসলে তাকে একটা তার রাইটস আছে লাইফ লং সে একটা কেয়ার পাবে। কাজে কন্টিনিউটি কেয়ার যে ওই আমরা যে সুন্দর করে বলছে এখানে আমরা শেষ করে যেতে চাই, আমি মনে করি যে সেটা শেষ হবে না। আচ্ছা, আমি একটা মাঝখানে একটা কথা বলে দিই দোলার, তখন আমি বলতেছিলাম পেইন ম্যানেজমেন্টে যে ওই যে 24 আওয়ার্স পরে যেটা হয়, এইটা কিন্তু আমরা কিন্তু আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে আমাকে কালকে এক ইন্টারনি অনেক দূরের থেকে এক জায়গায় ফোন করছে যে কিছুতেই পারতেছি না, এত ব্যথা আছে। আমি বললাম যে একটু সেগার জায়গাটা খুলে দেখো, এত বড় হেমাটোমা হয়ে আছে দেখো। এটা কিন্তু হ্যাঁ, এটা আমি দেখলাম যে এটা কিন্তু আমরা খুবই দেই, ওষুধ দিচ্ছি বেঁধে দিচ্ছি। এবং আমি যখন মিটফোর্ডে চেয়েছিলাম, হার্ট একটা পেশেন্ট মারা গেছেন, খালি ওই হিমাটোমা এত বড় হয়ে গেছিলো, শখে এসে পেশেন্টটাকে রক্ষা করা যায়নি। কাজে এইটা কিন্তু আমরা কিন্তু এইটাকে 24 আওয়ার্সের যখনই পেশেন্ট কমপ্লেন করে পেইন আমরা ইগনোর যেন না করি, এটা কিন্তু আমাদের খুব ভালো করে দেখতাম যে খালি ট্রেমাডল দিয়ে দিলাম বা অমুক দিয়ে অর্ডার দিয়ে একটা ফোনে দিয়ে দিলাম, এটা যেন করা না হয় সবাইকে। আর একটা জিনিস হলো দোলা, এই যে ব্রেস্ট ফিডিংয়ের জন্য আজকাল আমি জানি না তোদের ক্লিনিকে প্রত্যেকেরই একটা কিছু নিয়ে একটা ড্রাগ দেয়, ওমিডন 2 ট্যাবলেট টিডিএস করে দিয়ে দিল। আচ্ছা, এইগুলো কি ইজি দেয় কোনো একটা ড্রাগ? মানে আমি কীভাবে কোত্থেকে সব ড্রাগের মানে আসছে ডাক্তারদের মাথায় আইরন, আমি বলে থামাইতে পারি নাই। তোমার কাছ থেকে আমি জানতে চাই আসলে এটা কি। ম্যাডাম আইডিয়াল ড্রাগ হচ্ছে স্টিমিটিল দিয়ে বলছে যে স্টিমিটিলটা হচ্ছে ড্রাগ অফ চয়েস ব্রেস্ট মিল্ক লে ডাউনের জন্য, এবং হচ্ছে প্লেন্টি অফ ফ্রুটস মানে খাবার মানে জুস এবং যেটা মানে হাইড্রেশনটা খুব ইম্পর্টেন্ট ইসের জন্য। কিন্তু আলাদাভাবে যে ওষুধ দিলে যে বাড়বে তা না, এখানে বলছে যে সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট খুব জরুরি। তবে স্টিমিটিলটা মানে ড্রাগ অফ চয়েস হচ্ছে স্টিমিটিল আসলে। তো স্টিমিটিল যেহেতু অনেক সময় হয়, দেখা যাচ্ছে যে
ওই যে এক্সপেরিমেন্টাল সিম্পটম হয় সেজন্য ওমিজনকে অনেকে ড্রাগ অফ চয়েস হিসেবে নেয় আর কি, সেটা তো বাড়ে অবশ্য, কিন্তু নেয় ম্যাডাম। আমরা যারা শুনছি তারা মনে হয় যে রসনারা ম্যাডাম যে চমৎকার কথাটা বললেন যে পেশেন্টের প্রতিটা কথা, আসলে পেশেন্ট অনেক কথা বলে কিন্তু আমাদের প্রত্যেকটা কথা খেয়াল করতে হবে, কোনো কথাই মাটিতে ফেলা যাবে না। রাতুরুমানা ম্যাডামের কাছে আমি আমার তৃতীয় প্রশ্নটা করতে চাচ্ছি। ম্যাডাম আপনি কি শুনছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ম্যাডাম তৃতীয় প্রশ্নটা হচ্ছে, এ ফার্স্ট টাইম মাদার প্রেজেন্টস 2 weeks after delivery. She cries frequently, sleeps poorly, even when the baby is asleep, has lost interest in her usual activities, and feels that she is not a good mother. How would you differentiate postpartum blues from postpartum depression, and when should we intervene or refer? কোশ্চেনটা আচ্ছা, দেন, হ্যাঁ, যে কোশ্চেনটা করেছে স্বর্ণা, কত নম্বর কোশ্চেন করেছো যে দেখছে, এটা 4 স্লাইড একটু চেঞ্জ নাম্বার, করেন, 4 4 নম্বর নাম্বার। কোশ্চেনটা একটু দেন, এখানে 4 নম্বর কোশ্চেন। she cries frequently, sleeps poorly when, আচ্ছা 2 weeks after delivery। তুমি জান কি কোশ্চেনটা তোমার, পোস্টপার্টাম ব্লু নাকি ডিপ্রেশন, তাই না? জি How জি can you জি ম্যাডাম। differentiate? তো যেহেতু এটা 2 week, সাধারণত পোস্টপার্টাম ব্লু কিন্তু প্রথম 2 সপ্তাহের মধ্যেই বেশি হয়। জি ওইখানে জি পেশেন্ট একটু টিয়ারফুল থাকে, একটু ইমোশনালি লেবাইল থাকে, কিন্তু এমন না যে তার যে কাজ কামগুলা সে করতে পারছে না, তা না। কিন্তু 2 সপ্তাহ পরে যেটা এখানে বলা আছে যে when she sleeps poorly, has lost interest in her usual activities এবং নট এ গুড মাদার, এই বিশ্বাস এইটা আসলে এইখানে আমাদের একটু বুঝতে হবে যে পোস্টপার্টাম ডিপ্রেশন আর পোস্টপার্টাম সাইকোসিসের ডিফারেন্স। আমি কোথায় পড়েছিলাম যে রিয়েলিটি টেস্ট কিন্তু লস্ট হয় পোস্টপার্টাম সাইকোসিসে। যেমন সে ভাবছে যে সে একটা আহ, ভালো মা না, এটা তাই তো সে সে ফিল করছে, সে জি ভাবছে, জি কিন্তু এইটা এইটা পোস্টপার্টাম ডিপ্রেশনের দিকে যায়। কিন্তু সে ভালো মা না এটাই সে বিশ্বাস করছে, তাহলে এটা সাইকোসিসের দিকে যাবে। এই যদি জি জি সাইকোসিসের কথা বলো নাই, তুমি বলছো ব্লু আর ডিপ্রেশনের মধ্যে ডিফারেন্স। ব্লু জি কিন্তু জি 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়, 2 সপ্তাহ জি পরে যেটা সেটা ডিপ্রেশন বা সাইকোসিস। জি জি তবে জি ডিপ্রেশন আর সাইকোসিসকে ডিফারেন্সিয়েট করেন সাইকিয়াট্রিস্টরা সম্ভবত প্রথমে রিয়েলিটি টেস্ট দিয়ে, যে কেউ ভাবছে যে আমি কোনোভাবেই আমি ভালো মা না, আমি একটা শয়তান, এটা হচ্ছে সাইকোসিস। আর সে ভাবছে জি আমি হয়তো হয়তো আমি ভালো মা না, এটা হয়তো ডিপ্রেশন। ঠিক বললাম দোলা? হুম 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 100% ঠিকই লোলা। Here the ম্যাডাম severity আসলে is হচ্ছে যদি ওই পোস্টমার্টাম ডিউরেশনের উপর, 1 থেকে ব্লুজটা 3 দিন হলে সেটা ব্লু, 1 থেকে 3 দিন হলে ব্লু, এটা মাইল্ড ফর্মে যখন, এটাই যখন সিভিয়ার ফর্মে হবে এবং লাস্ট হবে মানে বেশি দিন, তখনই সেটা ডিপ্রেশন। আবার আসলে ব্লুজ যদি একটু মানে কেয়ার সিম্পল না হচ্ছে। পায় সেটা কি 14 দিন পর্যন্ত এক্সটেন্ড করতে পারে না? পারে কেয়ার না, পেলো না। 14 দিন পর্যন্ত এক্সটেন্ড এবং সিভিয়ার বুঝলেন? যদি হয় সেক্ষেত্রে আমরা বলবো জি ডিপ্রেশন। আসলে ম্যাডাম তো জি কিছুক্ষণ আগে জি বললেন এটা, যে 14 জি দিনের পরে যদি থাকে সেক্ষেত্রে আমরা বলবো যে এটা ডিপ্রেশন। আর ব্লুটা তো ডিপ্রেশন হচ্ছে কমে যাবে, কারণ তো কমে 14 ডেজ এর যাবে। মধ্যে রিলিজ হয়ে যাবে, কিন্তু রিলিফ জি হয়ে যাবে, জি কিন্তু অনসেট আগে, রিলিফ আগে, এবং 14 ডেজ পর যেটা এক্সটেনশন করবে অথবা বেশি পরিমাণে হবে, এবং আমি স্কেলিং করে দেখবো এটাকে, যে এটা অবশ্যই স্কোর বেশি আসছে, তখন এটাকে আমি ডিপ্রেশন বলবো। এবং দ্যাট নিডস, সেটা আসলে মডারেট থেকে সিভিয়ার ক্ষেত্রে আমরা কিন্তু ড্রাগস প্রেসক্রাইব করবো, কিন্তু ব্লু এর জন্য কোনো ড্রাগস দরকার নাই, শুধু সাপোর্টিভ, ফ্যামিলিয়ার সাপোর্টিভ কেয়ার এবং হচ্ছে যে কাউন্সিলিং, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিহেভিয়ারাল থেরাপিটা ম্যাডাম আমরা ইম্পর্টেন্ট। যারা আসলে হেলথ কমপ্লেক্সে রোগীগুলো দেখি তাদের জন্য এই তিনটা জিনিস ডিফারেন্সিয়েট করাটা এই আজকের ডিসকাশনের মাধ্যমে যেভাবে ক্লিয়ার হলো, আমার মনে হয় সবাই খুব স্বচ্ছভাবে এখন এই ধারণাটা নিয়ে রোগীগুলো দেখতে পারবে। তাহলে ম্যাডাম আমি 5 নাম্বার প্রশ্নে চলে যাই। আচ্ছা দোলা, 5 একটা নাম্বার একটা ইন্টারভিউ দোলা, ওই যে এক মা সারা রাত ধরে এই বুকের দুধ দিয়ে বসে আছেন, মানে বাচ্চা ঘুমাই না সারা রাত ধরে, আধা ঘন্টা 1 ঘন্টা পর পরই, এবং হোল নাইট না এরকম, এই তো হচ্ছে। তুমি ব্রেস্ট মিল্কের ব্যাপারে এইখানে তোমার এটা কি 10টার পরে কি বন্ধ করে দেওয়া উচিত? তো কান্দা কাদা কাজ করো না না ম্যাডাম, এখন বাচ্চার ডিমান্ড ফিডিং। বাচ্চার ম্যাডাম ডিমান্ড এখন বলে যে প্রথম যখন 24 আওয়ার্সে বলে যে 2 থেকে 3 ঘন্টা পর খাওয়ানোর জন্য, 20 আওয়ার্স পর থেকে 7 দিনের মধ্যে বলে যে 3 থেকে 4 বার খাওয়ানোর জন্য, তারপরে বলেছে ডিমান্ড ফিডিং। এখন বাচ্চা যেটা হচ্ছে, বাচ্চা তো আমরা অ্যাসেস করবো দুধ পাচ্ছে কি, সেটা তো প্রস্রাব দিয়ে অ্যাসেস করবো, কিন্তু বাচ্চা কানলে আমরা মনে করছি যে দুধ পাচ্ছে না, এটা তো ঠিক না।
আর প্রথমের দিকে তো আসবে ম্যাডাম কলস্ট্রামটা বেশি সেটা বাচ্চা বুঝলাম খাবে সারা রাত বেশি। মা এই যে অনেক মায়ের আসে আমি ঘুমাই নাই সারা রাত ঘুমাচ্ছে না হ্যাঁ সারা রাত তোমার এটা একটা আসলে আমরা একটু এটা ভালো আসলে করে কাউন্সিল আসলে ম্যাডাম এক্ষেত্রে অ্যাটাচমেন্ট পজিশনটা ঠিক মতো হয় না। ঠিক করে অ্যাটাচমেন্ট পজিশন ঠিক হলে অবশ্যই বাচ্চা হ্যাঁ দুধ এটা মানে একটু আদার কোনো সমস্যা থাকলে অবশ্যই দুধ পাওয়ার কথা। থ্যাংক ইউ ম্যাম হুম। অনেক কিন্তু রাত আমরা হয়েছে রাত 11টা বেজে গেছে, আমি এখন কোহিনূর ম্যাডামের কাছে শেষ প্রশ্নটা করতে চাচ্ছি। ম্যাডাম আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে প্রফেসর পাচ্ছি তো, কোহিনূর বেগম পাচ্ছি ম্যাডাম। পাচ্ছি পাচ্ছি। হ্যাঁ বলো। Madam, if you could introduce just one change in our current postpartum care system that could make the greatest difference to maternal outcomes, what would that be and why? তাহলে আমাদের ধন্যবাদ তোমাকে। আমাদের প্রথম করতে হবে, মাকে আগে বোঝাতে হবে দ্য ইম্পর্টেন্স অফ পোস্টনাটাল কেয়ার। মাটা তো আমরা এন্টিনাটাল কেয়ারে, যখন এন্টিনাটাল কেয়ার নিব, মাকে দিব, তখনই আমাদের মাথায় ঢুকাই দিতে হবে যে আপনার ডেলিভারি পরে কিন্তু আপনি 6 উইকস পর্যন্ত, এখন তো আমরা বললাম 12 উইকস পর্যন্ত আপনারা পোস্টনাটাল ভিজিটে আসবেন। আসলেই না আমরা ধরতে পারবো তার এই সমস্যা, যে সমস্যাগুলো এতক্ষণ আব্দুল্লাহ আমাদের জানালো, যে তার ফিজিক্যাল চেঞ্জ, তার মেন্টাল চেঞ্জ, ব্রেস্ট ফিডিং, অমুক তমুক। তার কাছে আমি মনে করি আমরা যখন এন্টিনাটাল কেয়ার দিব, যে কোনো হেলথ কেয়ার প্রোভাইডার উচিত হবে যে সে যেন এই কথাটা বলে যে আপনি ডেলিভারি যেখানেই করেন, বাড়িতে করেন, হাসপাতালে করেন, ইউ মাস্ট কাম ফর দ্য পোস্টনাটাল কেয়ার, পোস্টনাটাল ভিজিট। এটা হলো আমাদের কথা। এবং হেলথ কেয়ার প্রোভাইডারের উচিত হবে যে তার জানা হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস পোস্টনাটাল ভিজিট। এবং পোস্টনাটাল ভিজিটের এই কথাগুলো, এই যে যে কথা তোমরা বললা তখন, ব্লু, নিউট্রিশন, ভ্যাকসিনেশন, তারপরে বাচ্চার ফ্রি, এই সব কথাগুলি আমরা আগের থেকে একটু ওরিয়েন্টেশন করে রাখবো, এবং পোস্টনাটাল ভিজিটে আসলে আমি এটা ভালো করে বলবো। স্পেশালি ফ্যামিলি প্ল্যানিং, কখন ফ্যামিলি প্ল্যানিং নিবে, কতটা নিবে, এগুলো সব বলা দরকার। তাহলে আমার মনে হয় আমরা একটু লাইনে আসতে পারবো। তা নাহলে পেশেন্ট একবার ছেড়ে দাও যদি, ওই পেশেন্ট তোমার কাছে আর সময় মতো পোস্টনাটাল ভিজিট দিতে আসবে না। থ্যাংক ইউ ম্যাডাম। ক্লোজিং রিমার্কস হিসেবে খুব চমৎকার ছিল ম্যাডাম, কথাটা এক লাইনে পুরো বিষয়টা চলে আসলো। ম্যাডাম আমাদের যারা শুনছিলেন তারা অনেকে কিছু প্রশ্ন রেখেছেন, তবে বেশিরভাগই ছিল চমৎকার সব মন্তব্য। তবে একটি প্রশ্ন আমি দোলাপার কাছে করতে চাই। তারা জানতে চেয়েছে ইনসমনিয়াতে কোনো ড্রাগ দেওয়া যাবে কিনা, মায়ের ঘুমের জন্য দোলাপা কোনো ওষুধ কি দেওয়া যাবে? দেয়া যাবে বেনজোডায়াজিপিন, শর্ট অ্যাক্টিং বেনজোডায়াজিপিন কিছু আছে যেগুলো ব্রেস্ট মিল্কে এক্সট্রাকশন হয় না। হ্যাঁ, এটা হচ্ছে বাসপিরন এবং জলপিডিম। এই বাসপিরন এবং দোলা, তোমার কাছে কোশ্চেন আছে দোলা? হ্যাঁ জি শোনো, ম্যাডাম, শুনতে ওই পাচ্ছেন না? তোমার কোশ্চেন করছে একটা মেয়ে। হ্যাঁ ম্যাডাম বলছি, শোনা যাচ্ছে না? হ্যাঁ ও হ্যাঁ শোনাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আচ্ছা হ্যাঁ আচ্ছা, বলো। হ্যাঁ জি জি শোনা যাচ্ছে হ্যাঁ ম্যাডাম, দুইটা মানে এটা দুইভাবে আমরা করতে পারি। এক হচ্ছে কিছু ওষুধের সাইড এফেক্ট, যেমন সেটিরিজিন কিন্তু প্রেগনেন্সি সেফ, লর্ডানিন কিন্তু প্রেগনেন্সি সেফ। তারপরে এবং ডক্সিলিমাইন, হ্যাঁ ডক্সিলিমাইন ডক্সিলামাইন সেফ। ওগুলাতে ম্যাডাম এই পেশেন্ট গুলাতে এগুলো সাইড ইফেক্টে পেশেন্ট ঘুমাতে পারে এক। দ্বিতীয় কথা হচ্ছে বেনজোডায়াজিপিনের দুইটা সেফ বেনজোডায়াজিপিন আছে, এটা প্রেগনেন্সি ক্যাটাগরি বি এবং বাচ্চা হওয়ার পরেও দিয়ে যেতে পারে। এটা হচ্ছে বাসপিরন। বাসপিরন খুব বেশি পাওয়া যায় না আমাদের দেশে, কিছু কিছু মানে একটু রেয়ার পাওয়া যায়। আর হচ্ছে জলপিডিম এবং বাসপিরন, এটা 10 মিলিগ্রাম যদি আমরা রাতে দেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মায়েদের ঘুমটা ভালো হতে পারে, শর্ট অ্যাক্টিং এবং ভালো ঘুম হতে পারে। এটা ব্রেস্ট মিল্কের সিক্রেশন খুব কম হয়। তো এই দুটো ড্রাগ খুব বেশি ইউজ হয় না কিন্তু হয়। আর আরেক ক্ষেত্রে বলা হচ্ছে ক্লোনাজেপাম বলা হচ্ছে। ক্লোনাজেপাম যদিও এটা হচ্ছে পেইন থ্রেশহোল্ডকে কমায়, দেখা গেলো যার পেইন আছে তার জন্য পেইনটা বাড়লো, ক্লোনাজেপামে কিন্তু একটা সাইড এফেক্ট আছে এবং এটা একটা ডিপেন্ডেন্সি করে। সুতরাং ক্লোনাজেপামও কিন্তু আমরা অনেক সময় দেই, কিন্তু এটা লং টার্মে দেওয়া যাবে না, শর্ট ভাবে দেওয়া যাবে। এবং এটার ক্ষেত্রে অন্য যেমন যদি পেইনটা বাড়ে বা অন্য থ্রেশহোল্ড গুলো যদি হয় মানে বা বেশি ডাউজিনাস হয়, সেক্ষেত্রে আমরা ক্লোনাজেপামটাকে অফ করতে হবে। ক্লোনাজেপাম খুবই লো ডোজে দিতে হবে, বেশি ডোজ দিলে কিন্তু আবার বাচ্চার ফ্লপি বেবি সিনড্রোম, লেথার্জি, তারপরে হচ্ছে পোর ফিডিং, এক্সেসিভ স্লিপিনেস এগুলো হবে। একটা কথা বলি, বেশিরভাগ জি ম্যাডাম। ক্ষেত্রে কিন্তু ওষুধ লাগে না। কেন কি, তুমি যদি মাকে ঘুমাবার টাইমটা মেনটেন করে দাও, ওকে বলো যে ঠিক আছে বাচ্চা যখন ঘুমায় তুমি তার সাথে ঘুমাই পড়বা, সে দিনই হোক যখনই হোক, তাহলে হবে কি এই একটা কথা, সেক্ষেত্রে আমাদের ওষুধের পরিমাণ কম লাগবে। আর যারা সাপোর্টার থাকে ঘরে, হাজবেন্ড বলো, মা বলো, তাদেরকেও বলতে হবে যে আপনারা কিছুক্ষণের জন্য বাচ্চাটাকে দেখেন, ওকে একটু ঘুমাতে দেন, তাহলে কিন্তু এত ওষুধের দরকার পড়বে না। আমার একটা কমেন্ট বলি যে হ্যাঁ এত এক্সিলেন্ট প্রেজেন্টেশনের পরে আমার একটা কথা মনে হয় আমাদের আসলে কম্বাইন্ড একটা প্র্যাকটিস সিস্টেম করা দরকার, যেখানে আমরা
এএনসি, প্রি কনসেশনাল কাউন্সিলিং, এএনসি, আইএনসি, আমার এই পোস্ট ট্রাইমাস্টার। কারণ এই যে, এবং ওখানেও আমাদের রেফারেন্স এই যে পাঠানো, এবং ওখানে যে তুমি এক্সারসাইজগুলো দেখালা, ওই আমার এমন একটা হসপিটাল করা দরকার যেখানে নাকি অন্তত এক্সারসাইজগুলো দেখাতে পারে, একটা সাইকিয়াট্রিক কাউন্সিলিংও হতে পারে। সুরাইয়া জাবিনা আপা তার ওই লেক ভিউ ক্লিনিকে কোর্স দিলেন, আমার এখনো মনে পড়ে যে একটা রুমের মধ্যে হ্যাঁ নিয়ে দেখাছিলেন। তা আমরা সবাই ব্যর্থ, আমি আর ওরা অনেক চেষ্টা করছিলাম, আমরা দুজনে গলির মধ্যে ঢুকে গেছি, পারি নাই। কিন্তু আমার নেক্সট জেনারেশনকে আমার মনে হয় আমাদের কাছে অনুরোধ যে তোমরা যেন অন্তত পক্ষে মায়ের কথা চিন্তা করে এই আইস ব্রেকিংটা করো, যে একটা জায়গায় মানে তোমার ওখানে একটা যারা বড় ক্লিনিকে প্র্যাকটিস করে তারাও যদি এই ধরনের একটা মেন্টাল, অনেকে আছে 10-12 জন একটা ক্লিনিকে বসে, সেখানেও কিন্তু একটা সিস্টেম করা যেতে পারে যে আমরা এই জিনিসগুলো করবো, এক্সারসাইজটা রাখবো। আমরা থাকুক না এক্সারসাইজের জন্য মা পে করবে, থাকুক না কাউন্সিলিংয়ের জন্য সাইকিয়াট্রিস্টকে সে পে করবে, কেউ কিন্তু পে করার জন্য পিছপা হয় না। যদি আমরা একটু হেল্প করতে পারি, আমার অনুরোধ তোমরা যদি এই ধরনের মেন্টাল নিয়ে আগাও একটুখানি, তাহলে খুবই উপকার হবে। খালি আজকে শুনে আমার খুব মনে হচ্ছে যে কথাটা বলি। আমি ইদানিংকালে একটা জায়গায় খুব অ্যাপ্রোচ করছিলাম, একজন আমার স্বনামধন্য একজন আমাদের গাইনোকোলজিস্ট ছিলেন, আমি তার জায়গাটাতে অনেক চেষ্টা করছিলাম, আই ফেইল্ড। বাট তোমরা যদি পারো চেষ্টা করো আর কি, আমরা তো মরেই যাবো এরপরে কদিন পরে। ইনশাল্লাহ ম্যাডাম, আমরা মানে আপা কম্প্রিহেন্সিভ কেয়ারের আপা চেষ্টা আপনি করবো। একদম কারেক্ট কথা, আমি বলবো আপাকে একদম কারেক্ট কথা বলছি আপা। আমরা হ্যাঁ, নিজেরাই কিন্তু আসলে ইন্টারনেটের এক্সারসাইজ সম্পর্কে একটা কম বুঝি তা ঠিক না, আমরা নিজেরা কাউন্সিলিং করি না। করি না, এবং একদম এটা করি যে না। কত হ্যাঁ, জরুরি, এবং জরুরি। এই যে নর্মাল ডেলিভারি করি, এই যে ইন্টারনেটাল এক্সারসাইজটা, হ্যাঁ, স্কোয়াটিং পজিশনে কি করে বসে, কি আসে এগুলো তো শিখাই না। তাতে কিন্তু আমাদের ওই যে এনভিডি বাড়াবারও একটা হ্যাঁ, স্টেপ এইটা, যে আমার যদি ইন্টারনাল চেক আপ, ইন্টারনাল কেয়ারের সময় বলি যে আপনি এই এক্সারসাইজ করলে আপনার লেবারের সময় পেলভিসটা একটু ওয়াইডার হবে, আপনার ডেলিভারি একটু ইজি হবে, এটা আমার বলি মনে না হয় কাউকে। করো তোমরা একটু যারা বরং কাজ আমরা ডিসকারেজ করি ওয়ান সেন্স। আপনার হ্যাঁ আসলে আপা, আমি কতখানি হাঁটবো ম্যাডাম, আমি হ্যাঁ, কিসের জন্য হাঁটবা, ঘরের মধ্যে যে কাজ করো সেই কাজই চলবে, আসলে তো তা না। আসলে তো সে কিছু ফিজিক্যাল হ্যাঁ, এক্সারসাইজ করতে পারে হ্যাঁ, এবং সেটা তার জন্য বেনিফিট। এটা আমার আপনি মনে হয় একদম আমরা ঠিক বলছেন জেনারেশনটা যে ফেল আমরা করছি, তোমরা করো। অনেক ধন্যবাদ। অনেক রাত তোমাকে হয়ে গেছে, চলো। কি বিডি ফিজিশিয়ান কিছু বলবে? এসান কই? ওই ডুব দিছে। ম্যাডাম আমি ভাত খাচ্ছি, খুব আরাম করে সেশন শুনতেছি ম্যাডাম, আমি আমি কিছু বলবো না। আমি আসলে এইটা তো দেখি নাই, হঠাৎ করে দেখে আমি মনে করলাম যে সব কিছু বাদ টাদ দিয়ে আচ্ছা বসি, কারণ ফোনের পরে ফোন, তারপর বললাম না সব ফোন বন্ধ করে আবার শুনি। এটা একটা খুবই মানে আমার বলতে গেলে সাধারণ, তাই না? মনে হয় না আমাদেরকে না, সাধারণ, তবে কিন্তু আরো ভালো অসাধারণ। হতো, না না, আরো ভালো হতো বলতে গেলে ভাগ করে যদি সাধারণ। নিতা। হ্যাঁ, হ্যাঁ কিন্তু বড় বিশাল হয়ে গেছে আসলে। হ্যাঁ, বিশাল হ্যাঁ, চ্যাপ্টার, হ্যাঁ। মানে ভাগ করে পেডিয়াট্রিক্সে কিছু দিতা, একটু হেলালকে নিয়ে আসতা, একটু তুমি করতা, মানে জিনিসটা কিন্তু 5-10 ভালো মিনিট হতো করে ম্যাডাম। খুব একটা সুন্দর। আরো কিন্তু আমি এই টপিকটা কিন্তু আসলে অসাধারণ, অসাধারণ মানে কি খুবই হ্যাঁ, ইম্পর্টেন্ট। খুবই ওই যে ইম্পর্টেন্ট, বলছে যে খুবই ম্যাটারাল ইম্পর্টেন্ট। মর্টালিটির সিংহভাগ মরে এই সময়, হ্যাঁ, এই সময় সেই জন্য এই মানে সময়টাকে আমরা আজকে গুরুত্ব দিই হ্যাঁ, কম। আমার এই সময় গুরুত্ব দেওয়াটা দরকার বেশি ইন কম্পারিজন টু এই যে সবারকে গুরুত্ব দিতে হবে, দৌলা এখানে নিয়ে আজকেও ঠিক হ্যাঁ হচ্ছে, হ্যাঁ অনেক মিটিং হয়েছে। দৌলা নিতে পয়সা লাগবে না, কিন্তু সে যে আমার কত পেইন কমায়, যেখানে পেইনলেস ডেলিভারি লাগে না, ওই একটা দাওলা যদি পিছনে দাঁড়ায় পিঠটা মেসেজ করে, 3টা গল্প শোনায়, 2টা হাসির কথা বলে, তাহলে পেইন অনেক কমে যায়। তাই আমাদের এইগুলাতে আসতে হবে আসলে। এগুলা আমরা মাকে খালি আমরা খালি পেন্সি মরে গেল, হ্যান হলো, তাহলে তোমরা কেউ যদি নিজেরা একটা সেন্টার রুমানা বানাবে, কেউ যদি একটা সেন্টার বানাও, সেখানে তো আমরা হ্যাঁ, বানাতে পারি যে হ্যাঁ, এক্সারসাইজ শিখাও। হ্যাঁ, সবকিছু হোক, হ্যাঁ একটা জায়গায় সবকিছু করা যেতে পারে। একটা সেন্টার বানাই ম্যাডাম চলো আমরা আমার বসে কোনো একটা সেন্টার খুব ঠিক করি। ভালো লাগছে, আমি যেখানে কথাটা শুরু করেছিলাম যে ছোট বাচ্চা জন্মের পরে আমাদের ওই মাটা অবহেলায় পিছনে পড়ে থাকে, আপনি সেই জায়গাটায় একটা সুন্দর স্বপ্নের শুরু করে দিলেন, এবং এই স্বপ্নটা আসলে আমরা যারা হ্যাঁ, তোমরা ছোট আছি বাস্তবায়ন করো। এখনো, আমাদেরকে নিয়ে আগাতে হবে। আমাদের এই স্বপ্নটা, আপনি যে স্বপ্ন আজকে আমাদের হাতে তুলে দিলেন ম্যাডাম, এটা আমাদেরকে বাস্তবায়ন অবশ্যই, করতে হবে। দোলা আপা আছে, আমরা যারা আছি এখনো, এবং ম্যাডাম আপনারাও আমাদের সাথে আছেন, এই যে অবশ্যই আমাদেরকে এই রাত মরে 11টা যাওয়ার আগ পর্যন্ত পর্যন্ত। এইভাবে সময় দিচ্ছে। না ম্যাডাম, দীর্ঘ হায়াত ইনশাল্লাহ, নেক হায়াত আল্লাহ দিক। আপনারা না না থাকলে ম্যাডাম আমরা কোথায় যাব? না না, ঠিক। তোমরা তো আমাদের, তোমরা এই যে আজকে বলছো, এটা তো আমাদের জন্য গর্ব, বিশাল অহংকার। এই যে একজন বলে খালি গরিবানি, কিন্তু এর সামনে যে দেখতে পাচ্ছি যে তোমরা যে বলতে পারতেছো এবং আনছো জিনিসটা মাথার মধ্যে, এটাই তো বিশাল ব্যাপার, আমাদের ক্রেডিট এটাই। বাইরে পাপা। ম্যাডাম আমরা কি এখন শেষ করব তাহলে? হ্যাঁ, আসলে এই শেষ করো, আলোচনা শেষ করো। অনেক রাত পর্যন্ত করা যাবে। তোমরা না শেষ পারমিশন করো, দাও। শেষ করো।
শেষ করো। তোমার মডারেশন খুব ভালো ছিল স্বর্ণা। হ্যাঁ, গোলাপি স্বর্ণা তুমি খুব ভালো বলছে। শোনো, আমি শেষ করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা পার্টিসিপেন্ট, যারা বক্তা। রুমনা অনেক সুন্দর বক্তা দিয়েছে, রওশনা পাড়া, রুমানা, সব খুব ভালো ভালো আমরা শুনলাম। যারা কোশ্চেন করছে তারাও ভালো কোশ্চেন করছে, মেয়েটা মডারেশনও খুব ভালো করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপরে এহসান আর বিডি ফিজিশিয়ানকে ধন্যবাদ। এরকম একটা আর রুনাকেও ধন্যবাদ, এত সহজ একটা কমন কঠিন, একটা প্রবলেম, হ্যাঁ, সেটাই। সহজ বা হ্যাঁ সহজ, যদিও একটু সময় লেগে গেছে বেশি, কিন্তু তবু এটা খুব ইম্পর্টেন্ট ছিল। ও টাচ করছে সবটা, সব মানে বিসমিল্লাহ থেকে শুরু করে শেষ পর্যন্ত সবই টাচ করছে।